আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। তোমাদের আজকে জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টার অর্থাৎ ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 11 এবং সবথেকে না পড়া চ্যাপ্টার গুলোর মধ্যে একটা। আ জানিও না এই চ্যাপ্টারে কি আছে আসলে, তাই না? এরকম একটা ভাইব। তো এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এইটা হলো আমার সবথেকে ফেভারিট চ্যাপ্টার ছিল। সব অবহেলিত চ্যাপ্টারগুলো আমার সব ক্ষেত্রেই প্রিয় দেখা যায়। এই চ্যাপ্টারটা হলো ১ম চ্যাপ্টার যেটার আমি ফুল একেবারে ৫ টা বই একেবারে খেয়ে ফেলছিলাম পড়তে এবং একসাথে নোট করছিলাম। যদিও দুঃখের ব্যাপার হলো নোটগুলো হারায় গেছে বাসা চেঞ্জ করার টাইমে। সো সেই জায়গা থেকেই এক্সপেরিয়েন্স থেকে তোমাদেরকে কিছু যদি অনুশীলনীর প্রশ্ন সলভ করার কোনো আইডিয়া দিতে পারি তাহলেই আজকের ক্লাসটা সার্থক। ওকে? চলো শুরু করি। তাহলে আমি তো এই জায়গায় ইউজুয়ালি পরিচয় পর্বের স্লাইড থাকে। সো এইটাতে নাই। আমরা চলো দেখি। আমরা এই মহাবিশ্বের মৌলিক উপাদান কয়টা? মহাবিশ্বের মৌলিক উপাদান হলো তোমার ৩ টা। ঠিক আছে? মহাবিশ্বের মৌলিক উপাদান ৩ টা। সো আমরা শুরুতেই পড়াশোনায় শুরু করে দিই। মহাবিশ্বের যে মৌলিক উপাদান ৩ টা বলা হচ্ছে, মহাবিশ্ব ৩ টা উপাদান দিয়ে তৈরি। সেই ৩ টা উপাদান কি, কি? যেহেতু আমরা মানুষ, তাই না? আমরা যেহেতু আ মানুষের মানুষকেন্দ্রিক পড়াশোনাটাই বেশি হবে, তাই না? দেখবা যে বায়োলজিতে কর্ডাটা বেশি পড়াই। সেম ভাবে যখন আমরা মহাবিশ্ব পড়ব, মহাবিশ্বের অন্যান্য জায়গা থেকে তুমি সৌরজগতের উপরে বেশি ফোকাস দিবা। তাইলে সৌরজগৎকে বলা হয় মহাবিশ্বের প্রধান একটা অংশ, যে মহাবিশ্বের প্রধান একটা উপাদান। আর সৌরজগৎ বাদে বাকি যত কিছু আছে সৌরজগতের মতন, কিন্তু সেখানে তো আর মানুষ নাই। তো সেগুলোকে আসলে আমরা গোনায় ধরতেছি না খুব বেশি একটা। সেগুলোকে লামসাম করে একসাথে করে দিচ্ছি নক্ষত্র আর গ্যালাক্সি। সো তার মানে এই টোটাল তোমাদের বইতে, ইসাক স্যারের বইতে এক্সাক্টলি এইভাবেই দেওয়া আছে যে সৌরজগৎ, নক্ষত্র আর গ্যালাক্সি। তো এই ৩ টা উপাদান দিয়ে আমাদের হলো মৌলিক উপাদান তৈরি হচ্ছে মহাবিশ্বের। ওকে? এরপর যদি দেখি মহাবিশ্ব সৃষ্টির তত্ত্ব কোনটা? এটা আমরা সবাই জানি। এইটা যারা পড়েও নাই এই চ্যাপ্টার তারাও জানে যে বিগ ব্যাং তত্ত্ব। বিগ ব্যাং থিওরি দিয়ে মহাবিশ্ব যে আসছিল সেটা হলো ব্যাখ্যা করা হয়। যে সবকিছু ছোট্ট একটা কণাই কণা আকারে ছিল। পরবর্তীতে সেটা হলো বিস্ফোরণের মাধ্যমে চারিদিকে ছড়ায় গেছে। এবং বিগ ব্যাং তত্ত্ব নিয়ে যদি ১ টা ২ টা কথা বলে দিই তাহলে সামনের আরো কয়েকটা এমসিকিউ সলভ হয়ে যাবে। এই বিগ ব্যাং তত্ত্ব কে দিছিল? এই বিগ ব্যাং তত্ত্ব কে দিছিল? সেই বান্দার নাম হলো জর্জ লেমাইটার। ওকে? এই বান্দার নাম হলো জর্জ লেমাইটার। এখন এই জর্জ লেমাইটার কিন্তু আসলে আবিষ্কার করছিল, ঠিক আছে। একটা হলো হাস্যকর জিনিস হলো এই জর্জ লেমাইটার জিনিসটার নাম বিগ ব্যাং দেয় নাই। ঠিক আছে? বিগ ব্যাং নামটা অনেক কুল শোনা যাচ্ছে। মনে হচ্ছে যে আরে অনেক কুল একটা নাম। বাট না, এই বিগ ব্যাং নামটা হলো দিছিল একজন, যে এটার নাম যে বিগ ব্যাং এটা হলো একজন হাস্যরসাত্মক করে একটা ব্যঙ্গ করে এটাকে বিগ ব্যাং নাম দিছিল। ঠিক আছে? সেই হাস্যরসাত্মক করে যে বিগ ব্যাং নাম দিছিল তার নাম ছিল ফ্রেড হোয়েল। ওই বান্দার নাম ছিল ফ্রেড হোয়েল। ও একটা হলো আ নিউজ মানে একটা মনে হয় টক শোতে গিয়ে মজা করে বলছিল যে, "আরে কি আবিষ্কার করছে এরা? এটা তো একটা বিগ ব্যাং।" এরকম করে হাসাহাসি করে বলছিল। বাট এই নামটাই অনেক পপুলারিটি পেয়ে গেছিল এবং আপাতত এটাকে ভুল প্রমাণ করা সম্ভব হয় নাই দেখেই তোমার এটাকে ধরা হচ্ছে। সো আবিষ্কার জর্জ লেমাইটার, বাট নামকরণ করছিল ফ্রেড হোয়েল। এটা একটু দেখে রাখতে পারো। আচ্ছা। সো হাবল বিধি অনুসারে ছায়াপথগুলো অপসারণ বেগ দূরত্বের কি? আচ্ছা দেখো, এটা তো হলো আমাদের সূত্র চাইছে। একটা সূত্র পারলে তোমাদেরকে আমি বারবারই বলি যে সূত্র পারবে সে হলো সবকিছু পারবে। তো এখানে সূত্রটা হলো কি অপসারণ বেগ, তাই না? অপসারণ বেগের সাথে দূরত্বের সম্পর্ক জিজ্ঞেস করছে। তো এইটার সূত্র না পারলে তুমি সম্পর্ক মুখস্থ করে লাভ নেই। আগে সূত্রটা পারি, v equals to hd। সো v দিয়ে বোঝাচ্ছে হলো অপসারণ বেগ। এই v দিয়ে বোঝায় অপসারণ বেগ। আর d দিয়ে বোঝায় দূরত্ব। তার মানে তোমার যে যত বেশি দূরে আছে সে তত মানে দ্রুত সে হলো তোমার কাছে থেকে চলে যাবে। ঠিক আছে? সো এই যে আমাদের রিয়াল লাইফেও এই কথা, যে যেই বন্ধুর সাথে কথা হয় না, যেই বন্ধু ধরো যে স্কুলে রেখে চলে আসছো, পরে দেখা সাক্ষাৎ আর হয় না, সেই বন্ধু তত তাড়াতাড়ি তুমি ভুলে যাবা। আর যে যত কাছে থাকবে তাকে ভুলবা না সহজে। ওকে। তো এই হলো কাহিনী। আর এই যে H যেইটা, H হলো একটা ধ্রুবক। H হলো কিসের ধ্রুবক? এটা হলো হাবেল ধ্রুবক বলা হয়। ঠিক আছে? হাবেল ধ্রুবক বলা হয়। তো তোমাদের এই বইতে দেখবা যে অনুশীলনীর ভিতরে হাবেল ধ্রুবকের মানের কথা লেখা নেই। বইতে হাবেল ধ্রুবকের কথা বলা আছে। এটা একটু দেখে নিবা হাবেল ধ্রুবকের মান কত। সো এখান থেকে তুমি কি শিখতে পারলা? এখান থেকে তুমি শিখতে পারলা যে V সমানুপাতিক দিয়ে, অর্থাৎ যে যত দূরে আছে সে তত দ্রুত চলে যাবে। সমানুপাতিক। ওকে? এরপরে যদি আমরা দেখি হাবেল সূত্র কোনটা? মাত্রই দেখলাম কোনটা? ভুলে উপরেরটা দেখে না, খ হবে v equals to hd, তাই না? v equals to hd। এরপরে মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে।
এটা কে বলছিল? বলতো? কে বলল যে নাকি মহাবিশ্ব একটা জায়গা থেকে ঠাস করে ফেটে গেছে? আচ্ছা এটা বলছিল তোমার বিগ ব্যাং এর কথা কিন্তু এটার কথা না। ঠিক আছে? বিগ ব্যাং বলছিল জর্জ লেমাইটার। বাট এই যে একটু আগে যেটা দেখলা যে ভাইয়া V = hd এটা দিয়েই তো আমরা বুঝতেছি যে মহাবিশ্ব যত মানে যত বড় হচ্ছে ওর দূরের জিনিসগুলো তত বেশি আরো দূরে চলে যাচ্ছে অর্থাৎ প্রসারিত হচ্ছে। সো এই যে এই ধ্রুবকটার নাম মনে আছে? এই ধ্রুবকটা কিন্তু সায়েন্টিস্টের নাম অনুসারেই দেওয়া হয়েছিল। হাবেল ধ্রুবক বলা হচ্ছিল। সো তাহলে কি অলরেডি যারা পড়ছো বা যারা একটু বুদ্ধি খাটাইছো বের করে ফেলতে পারছো যে এডুইন হাবেল এই সূত্রটা আবিষ্কার করছিল এবং এই সূত্রটা দিয়েই বুঝাইছিল যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। নাইলে তো এই সূত্রের কোনো দাম ছিল না। এইবার যদি আসি মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবর্তককে অর্থাৎ বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরির ইংলিশ নাম বাংলা নাম হলো মহাবিস্ফোরণ তত্ত্ব। এটার প্রবর্তক হলো জর্জ ল্যামাইটার। আচ্ছা ওই যে ফ্রেড হোয়েল দিয়ে রাখছে বাট ফ্রেড হোয়েল কিন্তু না, খেয়াল রেখো। নিচের কোনটা এখনো রহস্যময়? ভাই রহস্যময় তো সবকিছুই, না পারলে সবই রহস্যময়। বাট তোমাদের জ্যোতির্বিজ্ঞান বই অনুসারে এইটা সবথেকে বেশি রহস্যময়, মহাবিশ্ব কেন সংকোচন করতেছে। আচ্ছা এটা রহস্যময় হওয়ার একটা কারণ হলো লজিক দিছে দেখাইছে এটা যে মহাবিশ্বে সংকোচন আসলে আ করার কথা যে হারে, সেইটুকু হারে করতেছে না, তার থেকেও বেশি করতেছে। অর্থাৎ আমরা যা দেখে আমরা এনালাইসিস করে যেই হারে করার কথা বলতেছি, তার থেকেও বেশি হারে সংকোচন হচ্ছে বা হয়। তো সেইজন্য মানে মানুষজন আসলে কনফিউজড হয়ে গেছে বা ওরা তখন একটা ধারণা তৈরি করার চেষ্টা করলো যে এখানে হয়তো ডার্ক ম্যাটার আছে। ঠিক আছে? মুভি-টুভিতে হয়তো ডার্ক ম্যাটার এর নাম শুনছো, বাট হলো রিয়াল লাইফ এ তো ডার্ক ম্যাটার এর খোঁজ পাওয়া যায় নাই। বাট ওরা ধরছে যে এখানে কিছু একটা আছে, যেহেতু দেখা যাচ্ছে না ওর নাম দিয়ে দিছে ডার্ক ম্যাটার। সো যাই হোক এটা হলো সবথেকে রহস্যময় একটা জিনিস এখন পর্যন্ত। কৃষ্ণ বিবরের অঞ্চলের সীমাকে কি বলা হয়? এখন তুমি এটা দেখে হয়তো ভাবতেছো যে ভাইয়া ক আর খ ২ টাই তো হওয়ার মতন অপশন। তাই না? যে ঘটনা দিগন্ত আর সহজশীল ব্যাসার্ধ এটা ইসাক স্যারের বইয়ের এক্কেবারে ডিরেক্ট প্রশ্ন এবং ইসাক স্যারের বইয়ে ডিরেক্ট উত্তর দেওয়া আছে কোনটা জানো? ঘটনা দিগন্ত। সো তুমি একটু চিন্তা করো বা এটার উত্তরটা আসলে এই লজিকে দেওয়া যায় যে যেটা অলরেডি ব্লাক হোল হয়ে গেছে, অলরেডি ব্লাক হোল হয়ে গেছে। তো তার তো আসলে সোয়ারশীল্ড ব্যাসার্ধ তার বের করে না। তার হলো ইভেন্ট হরাইজন বের করে। ইভেন্ট হরাইজন, ইভেন্ট মানে ঘটনা, হরাইজন মানে দিগন্ত বোঝাইতেছে। সো তাহলে এর হলো ঘটনা দিগন্ত বের করে যা অলরেডি ব্লাক হোল হয়ে গেছে। সো আর সোয়ারশীল্ড ব্যাসার্ধ বের করে এটা তো একজন বিজ্ঞানীর নাম। সো এই বিজ্ঞানীর নাম অনুসারে সোয়ারশীল্ড ব্যাসার্ধটা বের করা হয় যে যখন আমি হাইপোথেটিক্যালি বলতেছি যে আচ্ছা সূর্য তো একটা নক্ষত্র, এই সূর্য মরে যাওয়ার পরে নক্ষত্রের তো মৃত্যু আছে। তাহলে সূর্য মরে যাওয়ার পরে এটা কতটুকু ব্যাসার্ধ হলে একটা কৃষ্ণ গহ্বরে পরিণত হবে। অর্থাৎ এখনো সে ব্লাক হোল হয় নাই। কিন্তু আমি একটা হিসাব করতেছি। তো এইটাকেই বলা হচ্ছে সোয়ারশীল্ড ব্যাসার্ধ যেটা একটা হিসাব করা হচ্ছে। আর এই ঘটনা দিগন্ত হলো যেটা অলরেডি একটা ব্লাক হোল তার কিন্তু আসলে সোয়ারশীল্ড ব্যাসার্ধ বলা ভুল হয়। তারটা ঘটনা দিগন্ত বলা উচিত। ওকে? এই হলো পার্থক্য। আচ্ছা। বিগ ব্যাং কখন সংঘটিত না কোথায় সংঘটিত হয়েছিল? ভাই আমরা তো ধরতেছি যে বিগ ব্যাং থেকে সবকিছু সময় থেকে শুরু করে সবকিছু ক্রিয়েট হয়েছে বিগ ব্যাং থেকে। বিগ ব্যাং পৃথিবীতেও হয় নাই, বিগ ব্যাং সৌরজগতেও হয় নাই, বিগ ব্যাং মহাকাশেও হয় নাই। বিগ ব্যাং এর আগে আসলে কি ছিল আমরা জানিও না যে বিগ ব্যাং এর আগে আসলে কি ছিল। সো আমরা এখন যা দেখতেছি সবই বিগ ব্যাং এর পরে। সো তার মানে সবকিছুই বিগ ব্যাং এর ভিতরে ছিল। সো আল্টিমেটলি বলতে পারো যে সব জায়গায় বিগ ব্যাং হইছে, সর্বত্রই বিগ ব্যাং হইছে। সো এইটা হলো মানে এই লজিকে দেওয়া। বিগ ব্যাং এর ১ সেকেন্ড পরে আবার ব্যাং এটা দেখে আবার ভেবো না যে ভাই বিশাল বড় একটা ব্যাং না। তো বিগ ব্যাং এর হলো ১ সেকেন্ড পরে মহাবিশ্বের তাপমাত্রা কত ডিগ্রিতে নেমে আসে? শুরুতে মহাবিশ্বের তাপমাত্রা অনেক বেশি ছিল। কিন্তু তারপরে হলো যে হুট করে বিগ ব্যাং এর ইয়ের পরে এটা শুরুতে এক্কেবারে শুরুতে হলো মহাবিশ্বের তাপমাত্রা ছিল 10 টু the 35 কেলভিন। ঠিক আছে? তো ১ সেকেন্ড মাত্র ১ সেকেন্ডের পরে এটা হলো নেমে আসে কত জানো? ১০,০০০ মিলিয়ন ডিগ্রিতে বা ১০,০০০ মিলিয়ন কেলভিন। সো ১০,০০০ মিলিয়ন কেলভিন বলতে বোঝাইতেছে 10 টু দি পাওয়ার তোমার হলো 10 ঠিক আছে? 10 টু দি পাওয়ার 10 কেলভিন বা ডিগ্রিতে সেলসিয়াস অলমোস্ট কাছাকাছি। এত টেম্পারেচার এগুলো সেলসিয়াস কেলভিন তো অলমোস্ট কাছাকাছি। এই জায়গা থেকে ১ সেকেন্ডের মধ্যে এইটুকুতে নেমে আসে। ওকে? সো তার মানে উত্তর কোনটা হলো? একটু মুখস্থ রেখো ১০,০০০ মিলিয়ন ডিগ্রি। তুমি এখন বলতে পারো যে ভাইয়া আমার কি এখন সবগুলো তাপমাত্রা মুখস্থ করতে হবে কিনা? এটা কেমনে সম্ভব? আমি তোমাকে বলতেছি সবগুলো তাপমাত্রা মুখস্থ করতে হবে না। কারণ কি জানো? এটা হলো খালি ইসাকের বইতে এই প্রশ্নটা একটাই আছে। সো তার মানে যদি তোমার স্যার দেয়ও এই প্রশ্নটাই দিবে। সো মনে রাখবা ১০,০০০। যাই জিজ্ঞেস করুক মানে জিজ্ঞেস করবেই এইটা, এর থেকে কঠিন প্রশ্ন হবে না। জিজ্ঞেস করবেই এইটা কনফিডেন্স রাখো। তো তাহলে তখন উত্তর কি হবে? ১০,০০০ মিলিয়ন ডিগ্রি। ঠিক আছে? ১০,০০০ মিলিয়ন ডিগ্রি। এটাই হবে উত্তর। এখন মহাবিশ্বের বর্তমান বয়স সংখ্যা কত? মহাবিশ্বের বর্তমান বয়স টু বি এক্সাক্ট বলতে গেলে কতগুলো জিনিস হলো কয়েক জায়গায় লেখা 13.7 লেখা এক জায়গায়, 13.7 বিলিয়ন ইয়ার্স ঠিক আছে? তারপর আরেক জায়গায় লেখা 13.8 বিলিয়ন ইয়ার্স।
তারপরে আরেক জায়গায় লেখা হলো 14 বিলিয়ন ইয়ার্স। কিন্তু দেখো 15 ডিরেক্ট কোথাও লেখা ছিল না। কিন্তু এখানে অপশনে একটাও এই ৩ টার একটাও নাই। সো আর এই ৩ টা কখনোই একসাথে থাকবে না। যেকোনো একটা কাছাকাছি বা যেকোনো একটা থাকবে। তো এর যেহেতু একটাও নাই সবথেকে কাছাকাছি যেটা আছে ১৫ বিলিয়ন বছর। ভাইয়া আমি নিজেও তো আ দুনিয়ার সব বই পড়ি নাই। একেক বইতে একেকটা হয়তো টাইম লেখা আছে। হয়তো কোনো বইতে ১৫ বিলিয়ন বছর লেখা ছিল, সেখান থেকে ইসাক স্যার অনুশীলনীতে তুলে দিছে। বাট ইসাক স্যার ঠিকই নিজের বইয়ের ভিতরে 13.8, 14 এই ২ টা সংখ্যার কথা বলছে। সো যাই হোক যেহেতু ১৪ র কাছাকাছি তাই আমরা ১৫ বলতেছি। এখন যদি দেখি মহাবিশ্বের গড় ঘনত্ব সংকট ঘনত্বের সমান হলে এর আকৃতি কি হবে? সংকট ঘনত্ব যারা এই চ্যাপ্টার পড়ছো তারা জানো যে এই যে এইটা দিয়ে রো-সি দিয়ে প্রকাশ করা হয়, সরি। সংকট ঘনত্বকে রো-সি দিয়ে প্রকাশ করা হয়। ঘনত্ব সি দিয়ে ক্রিটিক্যাল। সংকট ঘনত্ব ক্রিটিক্যাল আ ডেনসিটি। ওকে। সো সংকট ঘনত্ব আর হলো গড় ঘনত্ব। গড় ঘনত্বকে তোমার রো দিয়ে প্রকাশ করা হয় খালি। গড় ঘনত্ব রো দিয়ে প্রকাশ করতেছে। সংকট ঘনত্ব রো-সি দিয়ে প্রকাশ করতেছে। এই ২ টা যদি মানে অনুপাত একটু কম বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে? ৩ টা ফিউচার আছে মহাবিশ্বের। মহাবিশ্ব ৩ রকম ফিউচার হোল্ড করে। আ যে সেটা কি টাইপের মহাবিশ্ব হতে পারে? সে হলো ১ নাম্বার ৩ টা ফিউচার বললাম না? তাহলে ১ নাম্বার হলো সে আবদ্ধ মহাবিশ্ব হয়ে যেতে পারে, আবদ্ধ মহাবিশ্ব হতে পারে। ২ হলো সমতল মহাবিশ্ব হতে পারে এবং ৩ হলো তোমার আ ৩ হলো তোমার উন্মুক্ত মহাবিশ্ব হতে পারে। সো এই ৩ রকম মহাবিশ্বের ক্ষেত্রে মানে কখন হবে? শর্ত কি? আমরা তো এখনো জানি না যে আসলে কি হবে। আমরা এখনো কোন জায়গায় নেই। আমরা আসলে মহাবিশ্বের একেবারে মিড পয়েন্টে আছি। সো আমরা বলতে পারতেছি না যে মহাবিশ্বে আসলে কি হবে। সো আবদ্ধ মহাবিশ্ব তখনই হবে যদি তোমার হলো গড় ঘনত্ব রো/রো-সি অর্থাৎ হলো রো/রো-সি এইটার অনুপাত যদি ১ এর থেকে বেশি হয়। এটার যদি অনুপাত ১ এর থেকে বেশি হয় অর্থাৎ মহাবিশ্ব যদি সংকট ঘনত্বের থেকেও বেশি ঘন, তাই না? এটা দিয়ে তো তাই বোঝাচ্ছে যে রোর মান বেশি অর্থাৎ গড় ঘনত্ব সংকট ঘনত্ব থেকে বেশি বলেই তো ১ এর থেকে বড় হইছে। সেই ক্ষেত্রে তোমার রেজাল্ট আসবে, সেই ক্ষেত্রে তোমার মহাবিশ্বের ভাগ্য হলো এটা হলো তোমার এই যে আবদ্ধ মহাবিশ্ব হয়ে যাবে। ঠিক আছে? এরা আবদ্ধ মহাবিশ্ব হয়ে যাবে। আ আচ্ছা। এরপরে যদি আমরা দেখি যে রো/রো-সি অর্থাৎ এই ২ টা যদি সমান হয়, দেখো তো সমানই কিন্তু প্রশ্নে আসছে সমান। সো তার মানে আমরা প্রশ্নটার উত্তর নিয়ে এখন আলোচনা করতেছি। তাহলে যদি এটা সমান হয় তখন অনুপাতে ১ হয়ে যাবে। তো সেটাকে বলা হচ্ছে সমতল মহাবিশ্ব। সো আমরা অলরেডি বুঝে গেছি উত্তর কি হবে? সমতল মহাবিশ্ব উত্তর হবে। আর লাস্টেরটা তুমি অলরেডি এটাও গেস করতে পারতেছো যে ভাই লাস্টেরটা আর কি হবে? লাস্টেরটা তো বুঝতেছি। লাস্টেরটা হবে যে রো/রো-সি যদি হলো খুবই পাতলা হয় অর্থাৎ হলো মানে ঘনত্ব যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে লেস দ্যান 1 হলে উন্মুক্ত মহাবিশ্ব হবে। আরেকটা ক্লু কথা যেটা বলা হয় নাই, সেটা হলো যে তোমার এই যে আমরা রো/রো-সি লিখলাম না? রো/রো-সি কে একটা আকারে প্রকাশ করা হয় সেটা হলো যে এই যে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। সরি ওমেগা তো না, হলো ওহম দিয়ে প্রকাশ করা হয়। ওহমের সংকেত দিয়ে প্রকাশ করা হয়। সো তাহলে এটাকে ওহম সি বলা হয়। তো অনুপাতটাকে এটা বলা হয়। সো তাহলে এটার ১ এর বেশি হলে আবদ্ধ, ১ এর সমান হলে সমতল, ১ এর থেকে কম হলে উন্মুক্ত বলা হচ্ছে। আচ্ছা সো সমতল। এরপরে দেখি এই যে যেটা বললাম যে এই ঘনত্ব প্যারামিটার এটার মান যদি ১ এর বেশি হয় তার মানে কি এইটা গ্রেটার দ্যান 1। তো এটা গ্রেটার দ্যান 1 মানে কি? এটা যদি ঘন বেশি হয় তার মানে কি তখন আবদ্ধ মহাবিশ্ব হবে। উত্তর আমরা বুঝে গেছি আবদ্ধ মহাবিশ্ব হবে। যদি লেস দ্যান 1 হয় বলেই ফেলছি লেস দ্যান 1 হলে কি হবে? উন্মুক্ত মহাবিশ্ব হবে। তার মানে আমরা সমান হলে কি হবে? ১ হলে কি হবে? ১ এর থেকে বেশি হলে কি হবে? ১ এর থেকে কম হলে কি হবে? সবই একবারে পড়ে ফেলছি আমরা। আচ্ছা, এবার আসি মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবক্তাকে। মহাবিস্ফোরণ, বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরির প্রবক্তা কে? কথা কে বলছে এটা নিয়ে? আবিষ্কার কে করছে? জর্জ লেমাইটার। তাহলে জর্জ লেমাইটার হবে। আচ্ছা, স্টিফেন হকিং দিও না। স্টিফেন হকিং আ আ তুমি বলতে নাম শুনছো অনেকবার স্টিফেন হকিং বিগ ব্যাং নিয়ে কথা বলছে, হাবিজাবি নিয়ে কথা বলছে। না, স্টিফেন হকিং আসলে বিগ ব্যাং নিয়ে কথা বলার পরে ও একটা বই লিখছিল 'এ ব্রিফ হিস্টোরি অফ টাইম'। ওইটা মেনশন করার পরে মানে পুরা অনেক মানুষজন জানছিল অ্যান্ড মানে পপুলার হইছিল। কিন্তু ও আবিষ্কার করে নাই। ও বইটা লিখছিল। প্লাস ওর আরো অনেক বেশি আবিষ্কার আছে। বাট দ্যাট ডাজ নট মিন যে মহাবিস্ফোরণ তত্ত্ব ও দিছে। ওকে? এটা আবার ভুল করো না। পপুলারিটির বেসিসে ওকে দিয়ে দিও না। ওকে? জর্জ লেমাইটার পপুলার না হলেও ওই আবিষ্কার করছিল। আপেক্ষিক তত্ত্ব। আমি এই প্রশ্নটা দেখে নিজেই কনফিউজড হলাম যে আচ্ছা তপন স্যারের বইতে কি আমরা কি প্রশ্ন উঠাইতে স্লাইডে উঠাইতে কি ভুল করলাম নাকি? হতেই পারে ভুল। ম্যান ইস মর্টাল তাই না? মানুষ মাত্রই ভুল। সো এখন আপেক্ষিক তত্ত্ব আ এটা আসলে পরে বই চেক করলাম তপন স্যারের ক্লাস নেওয়ার আগে। তো চেক করে দেখলাম যে না আসলে তপন স্যার এই প্রশ্ন এভাবেই দিছে এবং এটা বোর্ডে আসা প্রশ্ন। সো আপেক্ষিক তত্ত্ব দিয়ে একটা দাগ দেওয়া আছে। কি বুঝাইতে চাচ্ছে আমি আসলে জানি না। হয়তো বুঝাইতে চাইছে যে আপেক্ষিক তত্ত্বের সাথে আ কার সম্পর্ক আছে বা কার রিলেশন আছে হয়তো এটা বুঝাইতে চাইছে।
পাইছে। সো আপেক্ষিক তত্ত্বের সাথে এবং উত্তর দিছে সারপ্রাইজিংলি যে আপেক্ষিক তত্ত্বের সাথে কোয়ান্টাম তত্ত্বের হলো রিলেশন আছে। তো আপেক্ষিক তত্ত্ব আর কোয়ান্টাম তত্ত্বের একটা রিলেশন হলো এইটা এখানে যে হ্যাঁ, আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করছে রাদারফোর্ড আর কোয়ান্টাম তত্ত্ব নিয়ে বিস্তার গবেষণা করছিল সরি আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করছে আইনস্টাইন আর এই কোয়ান্টাম তত্ত্ব নিয়ে বিস্তর গবেষণাও করছিল আইনস্টাইন। ঠিক আছে? এটা একটা মিল আছে। তো যাই হোক বইতে এটাই উত্তর নিছে। আর যারা ভাবতেছো ভাই কি কোয়ান্টাম তত্ত্ব তো ম্যাক্স প্ল্যাংক দিছে। ম্যাক্স প্ল্যাংক দিছে? কিন্তু এটা নিয়ে বিস্তর গবেষণা করছিল আইনস্টাইন। ঠিক আছে? এই কোয়ান্টাম তত্ত্বের জন্য কিন্তু আইনস্টাইন হলো নোবেল পাইছিল। আপেক্ষিক তত্ত্বের জন্য কিন্তু নোবেল পায় নাই। সো যারা জানো না তারা একটু জেনে রেখো। ঠিক আছে? আইনস্টাইন কিন্তু আপেক্ষিক তত্ত্ব পপুলার হলেও কোয়ান্টাম তত্ত্ব নিয়ে গবেষণা করার কারণেই সে হলো নোবেল পাইছিল। আচ্ছা, মহাবিশ্বের সম্প্রসারণশীলতা এটা বোঝা যায় কি থেকে? এখন তোমাদেরকে ২ টা নতুন জিনিস শিখাবো। রেড শিফট আর ব্লু শিফট। ঠিক আছে? সো রেড শিফট যেহেতু লাল কালার দিয়েই লিখি। রেড শিফট, ওকে? রেড শিফট। তো রেড শিফট আর ব্লু শিফট। আচ্ছা রেড শিফট জিনিসটাকে একটু বোঝাই। ধরো তুমি একটা জায়গায় দাঁড়ায় আছো। তুমি মনে করো তুমি পৃথিবীতে দাঁড়ায় আছো। তুমি পৃথিবীতে দাঁড়ায় আছো। এখানে তোমার হলো আর্থ। ঠিক আছে? পৃথিবী। তো একটা বস্তু, একটা জিনিস ধরো যে একটা আ বা সাদা কালার দিয়ে আঁকাই একটা সামথিং আরেকটা গ্রহ। এটা হলো কোন একটা গ্রহ, এক্স গ্রহ। ঠিক আছে? এই এক্স গ্রহ তোমার থেকে দূরে চলে যাচ্ছে। এক্স গ্রহটা তোমার থেকে দূরে চলে যাচ্ছে। আচ্ছা। সো না আচ্ছা দূরে চলে যাওয়ার আগে অন্য কথা বলি। যে এক্স গ্রহটা তোমার থেকে সামথিং একটা দূরে দাঁড়ায় আছে। তো এটা হলো যদি দাঁড়ায় থাকে, তুমি যেই রকম লাইটটা দেখবা, ধরো যে এখান থেকে তো প্রত্যেকটা জিনিস থেকেই তো লাইট রিফ্লেকশন হয়ে আসে, তাই না? প্রতিফলন হয়ে তো আসে। সো এখান থেকে একটা লাইট আলোক তরঙ্গ সেটা মানে এসে তোমার চোখে আসলো এইভাবে। ঠিক আছে? সো তুমি কি কালার দেখবা? ন্যাচারাল যে কালার সেই কালারটাই দেখবা। ধরো যে ওর ন্যাচারাল কালার হলো সাদা। ও সাদা কালারের লাইট তৈরি করে, তুমি সাদা কালারই দেখবা। এবার মনে করো যে সেম সেটআপ কিন্তু তুমি পৃথিবীতে আছো, তুমি দাঁড়ায় আছো, পৃথিবী এখানে দাঁড়ায় আছে। কিন্তু এই বস্তুটা এখন হলো এখানেও ছিল বাট এখন ঐদিকে মুভ করা শুরু করছে, ও বেগ প্রাপ্ত হইছে। সো তুমি চিন্তা করো, একটা জিনিস এখানে ছিল। তুমি ধরো এটা একটা স্প্রিং এর মতো চিন্তা করো। এই যে তরঙ্গটা আসতেছে এটা একটা স্প্রিং এর মতো চিন্তা করো। তো ধরো তুমি স্প্রিং এরকম ধরে রাখছো। স্প্রিং যদি তুমি একদিকে হুট করে টান দাও, স্প্রিংটা কি লম্বা হয়ে যাবে না? তাই না? তো তুমি ধরো স্প্রিং এরকম করে ধরো যে স্প্রিং এরকম ঝুলায় রাখছো। আচ্ছা সাইডে করে তো রাখা সম্ভব না। এরকম ঝুলায় রাখছো দিয়ে হুট করে হাত উপরে উঠাইলা। স্প্রিংটা ১ সেকেন্ডের জন্য হলেও একটু লম্বা মতন হয়ে যাবে দিয়ে এরকম উঁচু-নিচু হওয়া শুরু করবে। সো এখানে সেম কাহিনীটা হয়। যখন এই বস্তুটা এখান থেকে গতিপ্রাপ্ত হয়ে এইদিকে চলে যায়, ধরো যে এখান থেকে মুভ করে যখন ধরো যে এইখানে দূরে চলে আসলো, এই এক্স জিনিসটা দূরে চলে আসলো, তখন যেই আমরা তরঙ্গটা এরকম পাইতাম, ঠিক আছে? যেই তরঙ্গটা এরকম পাইতাম, ওই তরঙ্গটা স্প্রিং এর মতো টান খেয়ে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ইনক্রিজ করে যাবে। স্প্রিং এর মতো টান খাবে তখন ওর তরঙ্গ দৈর্ঘ্য নরমালের থেকে একটু বেশি হয়ে যাবে। এখন তুমি আমাকে বলো যে তরঙ্গ দৈর্ঘ্য তো সবগুলা পড়ছো ৭৮০ ন্যানোমিটার বা ওই যে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কোন কালারের আ আলোর থাকে? লাল কালারের। সো তার মানে এইটা যদি থেমে থাকতো এটাকে তুমি সাদা দেখতা। যে আচ্ছা এই গ্রহটা তো সাদা কালারের। কিন্তু এখন যখনই এই গ্রহটা দূরে যাওয়া শুরু করবে, ওর থেকে যে আলো আসতো সেগুলোর তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। তোমার কাছে মনে হবে যে লাল আলো আসতেছে। সো তখন তোমার পুরা এই জিনিসটাকে লাল কালার দেখবা। তখন তুমি এই গ্রহটাকে লাল কালার দেখবা কারণ এর থেকে আলোগুলো লাল কালার হয়ে যাচ্ছে। এই যে ঘটনাটা হলো কালার হলো লালে শিফট করলো যে হলো তোমার এইটাকেই বলা হচ্ছে রেড শিফট। ঠিক আছে? এই যে লাল কালারে শিফট করলে এটাকেই বলা হচ্ছে রেড শিফট। আচ্ছা। সো এবার যদি আসি ব্লু শিফট জিনিসটা কি? তোমরা অলরেডি যারা একটু বুদ্ধিমান মানে একটু বোঝার ট্রাই করছো, তারা হলো অলরেডি বুঝে গেছো ব্লু শিফট জিনিসটা কি? ব্লু শিফট জিনিসটা হলো যে উল্টা ঘটনা হবে। যে ধরো পৃথিবী আছে, পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে ছিল, সেটা হুট করে পৃথিবীর কাছে আসা শুরু করছে। মনে করো হুট করে পৃথিবীর কাছে আসা শুরু করছে। সো ওর যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা হুট করে স্প্রিং এর মতো চাপ খাইছে। ঠিক আছে? চাপ খেয়ে গেছে। জিনিসটা ধরো এখানে চলে আসছে তখন তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট হয়ে গেছে, চাপ খেয়ে গেছে। তরঙ্গ দৈর্ঘ্য যেই চাপ খেয়ে গেছে আমরা জানি অল্প ছোট তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর থাকে, কোন কালারের থাকে? নীল কালারের থাকে। সো তখন এটাকে বলা হয় ব্লু শিফট। অর্থাৎ কাছে আসলে ব্লু শিফট, দূরে গেলে রেড শিফট। তার মানে বিজ্ঞানীরা কিন্তু মহাকাশ পর্যবেক্ষণ করে যখন দেখে যে কোনো একটা নক্ষত্র বা কোনো একটা গ্রহ বা সামথিং কোনো কিছুর কালার একটু লালচে ভাইব আছে তার মানে ওই জিনিসটা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। এটা কিন্তু কাছে যেয়ে কেউ দেখে না যে ভাই তুমি কি আমাদের থেকে দূরে চলে যাচ্ছ, রাগ করছো? না এসব করে না।
ওরা হলো দেখে যে লালচে কালার হয়ে যদি যেতে থাকে তার মানে দূরে যাচ্ছে। আর যদি একটু নীলচে ভাব হতে থাকে তার মানে ওইটা কাছে আসতেছে, আমাদের কাছে আসে। সো তার মানে বলতো মহাবিশ্বের সম্প্রসারণশীলতা মানে সম্প্রসারণশীলতা মানে কি? যে জিনিসটা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। সম্প্রসারণ মানে কি? দূরে চলে যাওয়া, প্রসারিত হওয়া। সো এই দূরে যাচ্ছে জিনিসটা আমরা বুঝি কি থেকে? রেডশিফট থেকে জিনিসটা আমরা বুঝি। ওকে? রেডশিফট থেকে। এবার যদি আসি মহাবিশ্ব কত বিলিয়ন বছর পূর্বে সৃষ্টি হয়েছিল? মাত্র কি বললাম? হয় ১৩.৭ নাইলে ১৩.৮ নাইলে ১৪ আর তারপরে এই ৩ টার কাছাকাছি সবথেকে কাছাকাছি যেটা থাকবে। সো ১৩.৭ যেহেতু এক্সাক্টলি আছে তাহলে আর কোন কাছাকাছি খোঁজার দরকার নেই। ১৩.৭ ই হবে আমার এখানকার উত্তর। এবার আসি সংকট ঘনত্ব নির্ণয়ের সূত্র কি? সংকট ঘনত্ব তো আমি পড়লাম যে ভাইয়া কি রো সি না ক্রিটিক্যাল ডেনসিটি এটা জানি যে রো সি এর থেকে রো সি মানে রো গড় ঘনত্বর সাথে সংকট ঘনত্বর ভাগ-টাগ করলে ১ এর বেশি হলে কি হবে? ১ এর সমান হলে কি হবে? ১ এর কম হলে কি হবে? এটা না হয় পারি। কিন্তু সূত্র কি পারি? সূত্র ইউজুয়ালি এটা পড়ার দরকার হয় না মানে মেডিকেলের লেভেলে। কিন্তু এই যে ইসাক স্যার তার অনুশীলনীর মধ্যে একটা দিয়ে আটকায় দিছে তোমাকে। তো এই সূত্রটা আসলে দেখা যাবে যে ম্যাথ-ট্যাথ করতে দিবে না কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। উপরে আছে 3h স্কয়ার, নিচে আছে 8 রো জি, ঠিক আছে? নিচে আছে 8 রো জি। সো এখন সরি 8 পাই জি, সরি রো তো আমি পাশেই লিখলাম সরি। 8 পাই জি। সো এটা আমি মনে রাখতাম কি করে দেখো? এটা আমি মনে রাখতাম যে আ এখানে তোমার এটা আমি মনে রাখতাম যে হলো এখানে এটা আমি মনে রাখতাম এখানে যে জি এই যে তোমার H যেহেতু কি অ্যালফাবেটিক্যালি পরে আসে, তাই না? A, B, C, D, E, F, G, H. H হলো অ্যালফাবেটিক্যালি বড়। মানে অ্যালফাবেটিক্যালি G এর থেকে পরে আসে। সো তার মানে H হলো যেহেতু আ কত A, B, C, D, E, F, G ৭ নাম্বার, G হলো ৭ নাম্বার, H হলো ৮ নাম্বার। সো তাই H হলো যেহেতু বড় ভাই ৮ নাম্বার। সো মানে কি বলে ৮ বছর বয়স মনে করো। সো H কে আমি উপরে রাখতাম আর G কে হলো নিচে রাখতাম। ৭ নাম্বার, তাই না? G কে হলো আমি নিচে রাখতাম। সো এটা আসলে দরকার হয় না। জাস্ট এমনি একটা টেকনিক বললাম হুদাই। কোন দরকার নেই। 3h² 8 পাই জি এটা মনে রাখো তাহলেই কাজ হয়ে যাবে। আচ্ছা। সো গেল। এইবার আসি কোনটি নক্ষত্রের মূল জ্বালানি? আচ্ছা এই টাইপের প্রশ্ন তোমাদের বেশ কয়েকবার করা হইছে। সবাই ভাবো ওই যে বারবার ভুল যদি করে ফেলো যে ভাইয়া অক্সিজেন জ্বালানি। না ভাইয়া অক্সিজেন জ্বালানি না। অক্সিজেন হলো জ্বলতে সাহায্য করে বাট ওরা জ্বালানি না। হিলিয়াম আর কার্বন তো আউট অফ সিলেবাস এরা তো অবশ্যই না। হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেন হলো একটা সূর্যের জ্বালানি বা আমাদের সূর্যের জ্বালানি হলো হাইড্রোজেন। আবার যেকোনো বেশিরভাগ নক্ষত্রেরই মূল জ্বালানি হলো হাইড্রোজেন। হাইড্রোজেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা যে হাইড্রোজেন তোমার হলো প্রায় ৭৫% কেসে হাইড্রোজেন ৭৫% হাইড্রোজেন থাকে। একটা নক্ষত্রের প্রায় ৭৫% হাইড্রোজেন থাকে। বিশেষ করে বললে সূর্যের তারপরে নরমাল একটা নীহারিকার ৭৫% ই হাইড্রোজেন থাকে। আ হাইড্রোজেন গুলো করে কি জানো? হাইড্রোজেন গুলা ফিউশন বিক্রিয়া করে। তাই না? ২ টা হাইড্রোজেন যুক্ত হওয়াকে বলা হয় ফিউশন বিক্রিয়া। সো নিউক্লিয়ার ফিউশন করে। ফিউশন করে ওরা নিজেরা হিলিয়ামে পরিণত হয়। ফিউশন বিক্রিয়া করে হিলিয়ামে পরিণত হয়। সো ইউজুয়ালি দেখা যায় যে সূর্যে হাইড্রোজেনের পরিমাণ থাকে ৭৫% আর ওরা তো কন্টিনিউয়াসলি ফিউশন করতেছে। সো কন্টিনিউয়াসলি যেহেতু ফিউশন করতেছে হিলিয়ামের অ্যামাউন্ট আস্তে, আস্তে বাড়তেছে। বাট বর্তমান পর্যন্ত এখন পর্যন্ত হিলিয়ামের অ্যামাউন্ট হলো ২৪% আর ১% হলো অন্যান্য গ্যাস-ট্যাস বাকিগুলো হলো ১%। সো তাহলে কিন্তু আমাদের হিসাব হয়ে গেল এই ২৪ আর মানে ৭৫ আর ২৪ একটু মনে রাখো তাহলে কাজে দিবে। কৃষ্ণ গহ্বরের আবিষ্কারক কে? ব্লাক হোল কে আবিষ্কার করছে? সেম কাহিনী ভাই। ব্লাক হোল স্টিফেন হকিংস বইলা দিও না। কারণ ও সবথেকে পপুলার। আইনস্টাইনও বলো না, নিউটনও বলো না। এখানে সবথেকে কম পপুলার যে ব্যক্তিটা জন হুইলার, এই জন হুইলার হলো ব্লাক হোল আবিষ্কার করছিল। ঠিক আছে? তবে স্টিফেন হকিংস একটা হলো রেডিয়েশন একটা স্পেশাল একটা মানে একটা কালজয়ী জিনিস আবিষ্কার করছিল যে ব্লাক হোল আস্তে, আস্তে ক্ষয় পেতে থাকে। ওখান থেকে একটা রেডিয়েশন হয়। তো ব্লাক হোল থেকে যে একটা রেডিয়েশন হয় সেটাকে বলা হয় হকিং রেডিয়েশন। কারণ স্টিফেন হকিং সেটা আবিষ্কার করছিল। এইজন্য এটাকে হলো ও করছিল আবিষ্কার কি? তাহলে ও আবিষ্কার করছিল হকিং রেডিয়েশন। ঠিক আছে? ও আবিষ্কার করছিল হকিং রেডিয়েশন বাট ও কিন্তু ব্লাক হোল আবিষ্কার করে নাই। ঠিক আছে? ও কিন্তু ব্লাক হোল আবিষ্কার করে নাই। সো মূলত বলতে পারো যে ও কিন্তু এই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটা লিখেই আসলে পপুলার হয়ে গেছিল বা সবথেকে এখানে পপুলার। বাট ওকে ও কিন্তু এই যে আবার বলে দিও না এগুলো আবিষ্কার করছে। ও বইটা লিখছিল। আচ্ছা সুপারনোভা পরবর্তী তারকার ভর দুটি সূর্যের কাছাকাছি হলে কি বলা হয়? আচ্ছা দেখো তাহলে একটা তারার ভর সূর্যের ভরের কাছাকাছি। সূর্যের ভরকে আমরা যদি m0 ধরি তাহলে এটা 2m0 বলা হচ্ছে তারার ভর 2m0 আমরা হলো চন্দ্রশেখর সীমার ব্যাপারে আমাদের আশা করি আইডিয়া আছে। না আইডিয়া থাকলে একটু শুনে নাও। 1.4 m এইটাকে বলা হয় m0 সূর্যের ভরের 1.4 গুণ এটাকে বলা হয় চন্দ্রশেখর সীমা। কি সীমা? চন্দ্রশেখর সীমা। সো এই যে চন্দ্রশেখর সীমা এর যদি মানে এই সীমার আসলে তাৎপর্য কি? মাহাত্ম্য কি? মাহাত্ম্য হলো এটাই
এর কম আর বেশি যদি হয় তাহলেই একটা নক্ষত্রের লাইফের মানে মৃত্যু চেঞ্জ হয়ে যায়। মৃত্যু চেঞ্জ হয় কি করে? যদি চন্দ্রশেখর সীমার কম হয় 1.4 এর যদি কম হয় তাহলে সে শ্বেতবামনে পরিণত হয়। ওই নক্ষত্র শ্বেতবামন, হোয়াইট ডোয়ার্ফ হয়ে যায়, শ্বেতবামন হয়ে যায়। আর যদি এটার বড় হয়, এটা থেকে 3M পর্যন্ত হয়, ঠিক আছে? তাহলে সেটা হলো নিউট্রন স্টার হয়ে যায়। শর্টে আমি ধরো লিখলাম যে নিউট্রন স্টার হয়ে যায়, পুরোটাই লিখলাম নিউট্রন স্টার হয়ে যায়। আর যদি 3M এর বেশি হয় তাহলে সেটা হলো ব্লাক হোল হয়ে যায়। তো পুরা ভাগ্যই নির্ভর করতেছে একটা নক্ষত্র মরে গিয়ে কি হবে? শ্বেতবামন হবে, নিউট্রন স্টার হবে নাকি ব্লাক হোল হবে? এটা পুরাটাই নির্ভর করতেছে তার ভর কতটুকু। 1.4M থেকে কম, 1.4M থেকে 3M নট নাকি হলো 3M নট এরও বেশি। সো এখন যেহেতু আমাদের বলা আছে যে 2M নট তার মানে কি 1.4 আর 3 এর মাঝামাঝি পড়তেছে তাহলে নিউট্রন স্টার হয়ে যাবে। এই যে যেই নক্ষত্রটা নিয়ে আলোচনা করতেছি, যেই তারাটা নিয়ে আলোচনা করতেছি এটা নিউট্রন স্টার হয়ে যাবে। সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ায় কি তৈরি হয়? ভাইয়া মাত্রই বললাম যে ফিউশন মানে কি? ফিউশন, তাই না? ফিউজ করা, এখান থেকে আসছে ফিউজ করা। তো যুক্ত করা। সো হাইড্রোজেন যদি ২ টা যুক্ত করা হয়, হাইড্রোজেনের পারমাণবিক ভর প্লাস হলো এটা যদি যুক্ত করা হয় এইভাবে, প্লাস এখানে ২ টা নিউট্রন এসে যুক্ত হয়, হয়ে পুরাটা মিলে তখন যেটা তৈরি করে সেটা হলো হিলিয়াম তৈরি করে। কারণ ১, ১, ২ হলো আর উপরে তো ২ আছে সাথে ২ টা নিউট্রন আসছে। সো টোটাল ৪ হয়ে যায়। টোটাল ৪ হয়ে যায়। এই ফিউশন বিক্রিয়ায় টোটাল হলো হিলিয়াম তৈরি হয়। এখন তুমি বলতে পারো যে, "ভাইয়া পারমাণবিক চুল্লিতেও কি ফিউশন বিক্রিয়া হয়? হিলিয়াম তৈরি করে?" আ না ভাইয়া, পারমাণবিক চুল্লিতে ফিশন হয়। পারমাণবিক চুল্লিগুলাতে ফিশন হয়। কারণ ফিশন করতে কম তাপমাত্রা লাগে। পৃথিবীতে যেটা করা সম্ভব। এটা হলো পারমাণবিক চুল্লিতে হয় বা এটমিক বোমাতেও এটা হয়, ঠিক আছে? কিন্তু এখন কথা হলো যে অ্যাটমিক রিঅ্যাক্টর, ঠিক আছে? পাওয়ার প্ল্যান্ট, অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, ওকে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, আচ্ছা। সো এখন কথা হলো যে আ সূর্যের ভিতরে টেম্পারেচার এত বেশি ৫০,০০০ ডিগ্রি ৫৫,০০০ ডিগ্রি সেলসিয়াস মতো। তো যেই কারণে ওখানে হলো ফিউশনের জন্য যথেষ্ট তাপমাত্রা আছে। বাট আমাদের পৃথিবীতে ফিউশন করা সম্ভব না। আমরা ফিশন করি। সো ২ টা দিয়েই এনার্জি তৈরি হয়। আবার ভেবো না যে খালি ফিশন দিয়ে এনার্জি হয়। ফিশন দিয়েও এনার্জি তৈরি হয়। ফিউশন দিয়ে আরো বেশি এনার্জি তৈরি হয়। ওকে? সো গেল। হিলিয়াম দেখলাম আমরা। এরপরে ক্ষুদ্র শিলাখণ্ড পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডলের ভিতর প্রবেশ করে বায়ুর কণার সাথে যদি সংঘর্ষের ফলে জ্বলে ওঠে তখন তাদেরকে কি বলা হয়? দেখো তাহলে আমাদের একটু জেনে রাখতে হবে যে পৃথিবীর ভিতরে পৃথিবীর ধরো বায়ুমণ্ডল, ঠিক আছে? পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে যদি কোনো উল্কা মানে কোনো কিছু আসে এসে যদি আগুন ধরে যায় ঘর্ষণে দিয়ে মাটিতে পড়ে গেল ধরো, তো তখন সেটাকে বলা হয় উল্কা। আর ধূমকেতু বলা হয় ইউজুয়ালি একটা গ্যাস পিণ্ড, যদিও সেটা বড় একটা পাথরখন্ডও হতে পারে। সেটা যখন পৃথিবীকে পার করে এরকম চলে যায়, যাওয়ার সময় একটা হলো তোমার ঝাড়ুর মতো একটা হলো দেখা যায় যে একটা লেজ টাইপের তৈরি হয় তখন সেটাকে ধূমকেতু বলা হয়। সো তাহলে পৃথিবীতে যদি ক্র্যাশ ল্যান্ডিং করে বা ছোট একটা গ্রহাণু তাহলে সেটাকে বা শিলাখণ্ড তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আসলে ধূমকেতু বলা হয় না, উল্কা বলা হয়। কোয়াসার তো হবেই না, পালসারও হবে না। কোয়াসার, পালসার কোনটাই হবে না। ওকে? আচ্ছা। সো গেল পালসার আসলে কি দেখব আমরা একটু পরে একটা এমসিকিউতে। পালসার হলো একটা নিউট্রন তরঙ্গ, এটা এরকম পালস তৈরি করে। পালস মানে কি? ওই যে আমাদের যেরকম দেহে পালস আছে, নাড়ির স্পন্দন, মানে কি একটা নির্দিষ্ট সময় পর, পর ঢাস, ঢাস, ঢাস করে ধাক্কা দেয়। সো এইখানে পালসার বলা হয় সেইসব নিউট্রন তারকাকে যারা একটা নির্দিষ্ট সময় পর, পর বেতার তরঙ্গ তৈরি করতে থাকে ঠাস, ঠাস, ঠাস করে। ওকে? সো এই হলো এখানকার কাহিনী। এরপরে যদি দেখি লাল অপসারণের মাধ্যমে কি বোঝা যায়? লাল অপসারণ কি জিনিসটা? লাল অপসারণের আমরা হলে ইংলিশটা পড়ে ফেলছি আসলে রেড শিফট, রেড শিফট, তাই না? শিফট মানে অপসারণ। তাহলে লাল অপসারণ মানে কি? কাছে অপসারণ হচ্ছে, কাছে আসতেছে নাকি দূরে চলে যাচ্ছে? লাল অপসারণ মানে দূরে সরে যাচ্ছে। সো তাহলে দেখো গ্যালাক্সি গুলো যে দূরে সরে যাচ্ছে এটাই বোঝা যাচ্ছে লাল অপসারণ দিয়ে। আচ্ছা। কৃষ্ণ বিবরের নাম কৃষ্ণ বিবর কেন হইছে? এরে ব্লাক হোল কেন ডাকা হচ্ছে? কালা কেন ডাকা হচ্ছে? কালো কেন ডাকা হচ্ছে? এত রেসিজম কেন? ঠিক আছে? ভাই এরে রেসিজম করা হচ্ছে এই কারণে এর রং আসলে কি আমরা কেউই বলতে পারি না এর রং আসলে মানে কালো নাকি এটা বলা যায় না। কারণ কি এর গ্র্যাভিটি এত বেশি থাকে, তাই না? যারা মুভি-টুভি দেখছো, স্পেস-টেস নিয়ে ইন্টারস্টেলার মুভিটা দেখছো, ব্লাক হোল আছে। ব্লাক হোলের গ্র্যাভিটি এত বেশি হয় যে সে হলো আলো পর্যন্ত বের হতে পারে না। যেই আলো নাকি 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যেতে পারে। কিন্তু সেই আলোকে ওরা ইভেন আটকায় ফেলে। ঠিক আছে? তার মানে ব্লাক হোলের মুক্তিবেগ এর থেকেও বেশি হয়। 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড থেকেও বেশি হয়। পৃথিবীর মুক্তিবেগ তো ১১ আ কিলোমে ১১.২ কিলোমিটার পার সেকেন্ড। কিন্তু তার
তুলনায় হলো তার কত বেশি হয় দেখো। সো তার মানে এটা কালো দেখায় এই কারণে যে এর মহাকর্ষ এত বেশি যে এটা দেখতে মহাশূন্যে আলো বিকিরিত হতে পারে না। এটা থেকে মহাশূন্যে আলো বিকিরিত হতে পারে না। আলো বের হতে পারে না দেখে এর কোনো আমরা কালার দেখি না। আমরা আসলে কালার কখন দেখি? যখন কোনো কিছু থেকে আলো বের হয়ে আসে তখনই কিন্তু কালার দেখি। সো এর কোনো কালার দেখতে পারি না। সো এখানে যেরকম এই যে দেখো সংকট কথাটা বাদ গেছিল। আমি ওটা আবার পরে এড করে দিছি যে একটা নক্ষত্রের ভর 9 × 10^30 কেজি হলে এর সংকট ব্যাসার্ধ কত হবে? আচ্ছা। সো আমাদের এই যে সূত্র একটা জানা আছে সংকট ব্যাসার্ধের সূত্র। সো সেটা হলো কি সংকট ব্যাসার্ধ বলতে ওই যে কৃষ্ণ গহ্বরে পরিণত হবে বা সংকট ব্যাসার্ধ হলো সোয়ারশিল্ড ব্যাসার্ধ। সো মানে ওভারঅল যেটাই জিজ্ঞেস করছে আমরা চলো একটু দেখি। সো আমরা এটা জানি যে ২ ভাবে করতে পারো। আমরা হলো এই যে মুক্তিবেগের সূত্র দিয়েও করতে পারি। যে মুক্তিবেগের সূত্র কি? VE = √G 2gm/r, তাই না? সো এখন এই মুক্তিবেগের সূত্র থেকেই কিন্তু হলো বলা যায় যে এখানে তো আলোর মানে সংকট বেগ যেহেতু জিজ্ঞেস করছে তার মানে কি? আলো বের হতে পারবে না সেরকম একটা ব্যাসার্ধের কথা জিজ্ঞেস করা হইছে, তাই না? তো আলোর বেগ কত? VE এর জায়গায় মুক্তিবেগের জায়গায় আমরা আলোর বেগ বসায় দিব। অর্থাৎ c বসায় দিব। সো এখন যেহেতু ব্যাসার্ধ চাইছে একটু c কে এদিকে স্কয়ার করো। c² = 2gm/r। তাহলে যেহেতু r চাইছে r টাকে ওইদিকে নিয়ে যাই, c টাকে এদিকে নিয়ে এসে ভাগ করে দিই নিচে। সো r = 2gm/c²। তো আসলে যারা ডিরেক্ট মুখস্থ করতে চাও এই সূত্রটা তুমি মুখস্থ করতে পারো। বাট হলো আল্টিমেটলি এই সূত্র কিন্তু মুক্তিবেগের সূত্র থেকে। সো একটু বুঝে পড়লে তোমার ব্রেইনে চাপ কম পড়বে। কারণ কি আমরা বলতেছি কৃষ্ণ গহ্বর থেকে ব্লাক হোল থেকে আলো বের হতে পারে না। আ আলো বের হতে পারবে না কখন? যখন নাকি মুক্তিবেগ আলোর বেগের থেকে একটু বেশি হবে বা আলোর বেগের সমান হবে, তখন আলো বের হতে পারবে না। সো তাহলে কি আমরা মুক্তিবেগ ধরে নিচ্ছি যে এটা হলো আলোর বেগের সমান। দিয়ে তারপর আমরা ম্যাথটা করতেছি। ওকে? সো এবার তাহলে সবগুলোতে মান বসাই। মান যদি আমরা বসাই তাহলে কি পাবো দেখি তো। মান বসাই ওই পেজে যে একটা এক্সট্রা পেজ নিয়ে হিসাব করি। 2 * 6.673 * 10^-11 10 এর পাওয়ার দেখলেই 10 এর পাওয়ার গুলোকে আলাদা করে ফেলবো। আমি দেখেই বুঝে গেছি। আমার প্ল্যান সেট আছে 9 × 10^30 ওকে গ্রেট ভালো কথা। আর আলোর বেগ হলো সবগুলোতে এসআই এককে নিছি। হ্যাঁ, এটাও এসআই একক, কেজিও এসআই একক। এখন আমাদের c² করতে হবে। তো আমি তো ভাই স্কয়ার পারি না। স্কয়ার যেহেতু পারি না আমি ২ বার লিখব। মানে কথা বুঝছো? তুমি তো হাতে স্কয়ার করতে পারবা না। তো ২ বার লিখো তাহলে তোমার জন্য সুবিধা হবে। এরপরে চলো আমরা পরের পেজে চলে যাই একটা এক্সট্রা পেজ নিয়ে যে হলো আমরা ভাগটা করে ফেলি। ভাগটা সহজই হবে। দেখেই বোঝা যাচ্ছে একটু সহজ হবে। আচ্ছা 673 * 9 আ আচ্ছা into 10^-11 into 9 into 10^30 3 into 10^8 into 3 into 10^8 সো 10 এর পাওয়ার গুলোকে আমরা একটু আলাদা করে হিসাব করে ফেলবো। 10 এর পাওয়ার গুলোকে আমরা আলাদা করে হিসাব করে ফেলবো। চলো চলো হলো 10 এর পাওয়ার গুলোকে আলাদা করে হিসাব করে ফেলি। সো 10 এর পাওয়ার কি হবে? উপরে আছে -11 ওকে নরমাল রাখলাম। +30 উপরে যেহেতু আছে গুণ হইছে। ভাগ যেহেতু হইছে তাহলে -8 আরেকটা 8 ও ভাগ হইছে তাহলে -8 তাহলে 10 এর পাওয়ার গুলো আমরা একসাথে করে ফেললাম। আচ্ছা ভালো কথা 10 এর পাওয়ারের বাদে আর কি আছে চলো দেখি। 10 এর পাওয়ার বাদে এবার কাটাকাটি করি। ৩ দিয়ে ৯ কে কাটলে হয় ৩। এই ৩ আর নিচের ৩ কাটাকাটি চলে গেল। তার মানে কিন্তু আসলে আমার নিচে আর কোন কিছু বাকি থাকতেছে না। 10 এর পাওয়ারও তো সরায় নিছি। সো নিচে আসলে ১ হয়ে গেছে। উপরে কি আছে? 2 * 6.673 সো 2 * 6.673 দেখো এটা আসলে যদি তুমি একটু ঠান্ডা মাথায় করো, তোমরা যারা ভয় পেয়ে এইরকম ম্যাথ স্কিপ করে চলে যাবা, সে একটা সহজ মার্ক হারালে তুমি ১ লাইনের মধ্যে ম্যাথের একটা প্যাকআপ করে ফেলতে পারতেছো এবং তোমার যেই বন্ধু ভয় না পেয়ে হাল না ছেড়ে এটা করবে, তোমার সেই বন্ধুর একটা সহজ মার্ক চলে আসবে এবং সেই বন্ধু তোমার থেকে ১ মার্ক আগায় যাবে। ওই ১ মার্ক দিয়ে তোমার বন্ধুর চান্স হবে। ওই ১ মার্ক দিয়ে তোমার বন্ধু হয়তো ঢাকা মেডিকেলে চলে আসবে। ওই ১ মার্ক দিয়ে তোমার বন্ধু হলো আসলে অনেকগুলো পজিশন সামনে আগায়া যাবে। সো এইজন্য কখনো ১ মার্ককে হেলাফেলা করবা না। একটু মনোযোগ দিয়ে পড়বা। ৩ দুগুণে ৬ ৭ দুগুণে ১৪ র ৪ হাতে ১ ৬ দুগুণে ১২ আর একে ১৩ ৩ হাতে ১ দশমিক দিলাম ৬ দুগুণে ১২ ১৩ ১৩.৩৪৬ আর এইদিকে কাটাকাটি করলে কি হয় চলো দেখি ইনটু 10 টু দি পাওয়ার ৩০ থেকে যেহেতু কত বাদ দিব? ১১ ও বাদ দিব, ৮ ও বাদ দিব, ৮ ও বাদ দিব। ৮ দুগুণে ১৬ আর ১১ ২৭। তার মানে ৩০ থেকে ২৭ বাদ দিব। ৩০ থেকে ২৭ বাদ দিলে কত হবে? ৩০ থেকে ২৭ বাদ দিলে হবে ৩। সো তার মানে এখানে আসলে ৩ হবে 10 টু দি পাওয়ার 3। সো তার মানে এটা কিসের রেজাল্ট আসছে? এটা হলো আমরা ব্যাসার্ধ বের করছি মিটারে। কিন্তু আমার পরীক্ষায় প্রশ্ন দেওয়া আছে কিসে? কিলোমিটারে। সো কিলোমিটার মানে কি? কিলোমিটার মানে 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করে দিলেই কিলোমিটারে চলে আসে। সো 10 টু দি 3 দিয়ে ভাগ করে দিলে তো হলো এটা হলো যেটা রেজাল্ট অর্থাৎ হলো 13.346 কিলোমিটার। দেখো একেবারে কাটায় আমার রেজাল্ট চলে আসছে। একটা দশমিকও আমি বাদ দেই নাই। 13.34 রেজাল্ট চলে আসছে 13.34 কিলোমিটার এবং তুমি যদি কনফিডেন্ট থাকো তুমি এইসব ম্যাথ মানে ১ সেকেন্ডের মধ্যে ১ সেকেন্ড না কম বলে ফেললাম ৩০-৪০ সেকেন্ডে করে ফেলতে পারবা। এই ম্যাথ গুলো করতে ১ মিনিটও লাগে না।
ওকে, কিছু ম্যাথ আছে যেগুলোতে তোমার ১ মিনিট, ২ মিনিট, ৩ মিনিট লাগবে। বাট এগুলো আবার সেই ম্যাথের মধ্যে না। সো গেল। পালসার কি? মাত্রই বললাম পালসার একটা হলো নিউট্রন স্টার। পালসার হলো একটা নিউট্রন স্টার কিন্তু এই জায়গা থেকে একটা করে পালস বের হয়। পালস বের হয় মানে এখান থেকে চুম্বক একটা তরঙ্গ বের হতে থাকে। একটু সময় পর টাস করে বের হতে থাকে। ওকে? সো গেল। গ্রহাণু কোন ২ টি গ্রহের কক্ষপথের মাঝ দিয়ে সূর্যকে প্রদক্ষিণ করে? আচ্ছা, ওই যে জানো যে সূর্য থেকে ১ম এ কি আছে? বুধ, শুক্র, তারপর ৩ নাম্বার গ্রহ হলো পৃথিবী, পৃথিবীর পরে হলো মঙ্গল, মঙ্গলের পরে হলো বৃহস্পতি। সো এখন এই যে বললাম যে সূর্য থেকে শুরু করে আ বুধ আছে, ঠিক আছে? তারপরে শুক্র আছে, তারপরে পৃথিবী আছে, তারপরে হলো মঙ্গল আছে, তাই না? মঙ্গল আছে, তারপর বৃহস্পতি আছে। বৃহস্পতি একটু বেশ বড়। আচ্ছা, বৃহস্পতি আছে। সো এখন কথা হলো শুক্র, লিখে দেই। তারপর শনি আছে, তারপর ইউরেনাস, নেপচুন। সো এখন এই মঙ্গল আর বৃহস্পতি যে আছে, ঠিক আছে? মঙ্গল আর বৃহস্পতির মাঝে কিছু হলো গ্রহাণু আছে। এরকম একটা গ্রহাণুগুলো মানে একেবারে সার্কেল করে থাকে। তো সেটা হলো আসলে কোথায়? এই যে আমাদের একটু মনে রাখতে হবে যে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে এই ছোট ছোট গ্রহাণুগুলো প্রদক্ষিণ করে বা গ্রহাণুগুলো আছে। ঠিক আছে? সো তাহলে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে। এবার আসি সূর্য নক্ষত্রে কোন ধরনের বিক্রিয়ায় আলো নিঃসরিত হয়? মাত্র বললাম যে সূর্য কি আলো নিঃসরণ করে আর এটা একটা নিউক্লিয়ার বিক্রিয়া। সো নিউক্লিয়ার ফিউশন কিন্তু এইটার মধ্যে কি হবে? এটার উত্তর হবে বেস্ট উত্তর হলো ইসাক স্যারের বইতে দেওয়া আছে তাপ নিউক্লিয়ার বিক্রিয়া। যেহেতু প্রচুর পরিমাণে তাপ উৎপাদিত হয় তো তাপ নিউক্লিয়ার বিক্রিয়া বলছে। ওকে? সো গেল। এবার আসি নক্ষত্রের মধ্যবর্তী স্থানে পদার্থ কোন অবস্থায় থাকে? নক্ষত্র খুবই গরম, তাই না? উত্তপ্ত। এখান থেকে তাপ শক্তি তৈরি হয়, এতগুলো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হয়। সো তাহলে এদের মধ্যে আসলে কি এত বেশি গরম থাকলে এত কঠিন তো থাকবে না, তরলও থাকবে না। কিন্তু তুমি ভাবতে পারো যে ভাই গ্যাস থাকবে কিনা? আসলে এই জায়গার এতই তাপমাত্রা হয় যে ৫০,০০০ ডিগ্রি সেলসিয়াস, ৫৫,০০০ ডিগ্রি সেলসিয়াস তো গ্যাসগুলো আয়নিত হয়ে যায়। গ্যাসগুলো আয়নিত হয়ে যায়। কোন গ্যাস যখন আয়নিত হয়ে যায় তখন কিন্তু তার মানে ইলেকট্রন সব উড়ে চলে গেছে। তাপমাত্রা বেশি দিলে শক্তি দিলে কি ইলেকট্রন উপরের কক্ষপথে চলে যায় না? সো এদের ইলেকট্রন উপরের কক্ষপথে যেতে এদের থেকে পুরো আলাদাই হয়ে আয়নে পরিণত হয়ে গেছে। সো তাহলে এগুলো তখন বলা হয় আয়নিত গ্যাসকে বলা হয় প্লাজমা। সো তাহলে আসলে নক্ষত্রের ভিতরে কঠিন তরল তো থাকবেই না, গ্যাসও থাকে না, প্লাজমা থাকে। ঠিক আছে? তাহলে মনে রাখবো প্লাজমা থাকে। ওকে। কোন বিক্রিয়ার ফলে নক্ষত্রের শক্তি তৈরি হয়? পড়ছি ফিউশন, তাই না? ফিশন বলো না, ফিউশন, তাই না? নিউক্লিয়ার ফিউশনের ফলে শক্তি তৈরি হয় নক্ষত্রে, ওকে। আবার পৃথিবীতে হয় ফিশন। আচ্ছা, আমরা যে গ্যালাক্সিতে বাস করতেছি সেখানে নক্ষত্র সংখ্যা কত? মনে রাখবা পুরা ইউনিভার্সে গ্যালাক্সি আছে কয়টা জানো? তো বিজ্ঞানীরা আল্লাহ মাহবুব জানে যে কেমনে বাইর করছে, হয়তো নাম্বার এটা পছন্দ হইছে, মেরা দিছে। 10 টু দি পাওয়ার 11 টা গ্যালাক্সি আছে। আর এই গ্যালাক্সির ভিতরে নক্ষত্র মানে স্টার। সো গ্যালাক্সির ভিতরে যে নক্ষত্র আছে, একেকটা গ্যালাক্সিতে আছে 10 টু দি পাওয়ার 11 টা করে নক্ষত্র। সো তার মানে কি টোটাল তাইলে নক্ষত্র কয়টা আছে? একেকটা গ্যালাক্সিতে আছে 10 টু দি পাওয়ার 11 টা গ্যালাক্সি আছে 10 টু দি পাওয়ার 11 টা। আর একটা গ্যালাক্সিতে নক্ষত্র আছে 10 টু দি পাওয়ার 11 টা। সো যাই হোক বিশাল অনেক অ্যামাউন্টের নক্ষত্র আছে। ২ টা গুণ করে দিলেই তুমি পেয়ে যাবা পুরা ইউনিভার্সে টোটাল কতটা নক্ষত্র আছে। এখন তুমি আমারে যদি জিজ্ঞেস করো ভাই এটা গুণে বের করছে কে? আমিও জানি না গুণে বের করছে কে? এটা হলো একটা ধারণা। ওকে? 10 টু দি পাওয়ার 11 নাম্বারটা সুন্দর। আচ্ছা, আমরা যে গ্যালাক্সিতে বাস করি তা কোনটা? আচ্ছা, গ্যালাক্সি দেখবা তোমাদের বইতে ৪ ভাগে ভাগ করা হইছে গ্যালাক্সিকে। গ্যালাক্সিকে যে ৪ ভাগে ভাগ করছে একটা হলো সর্পিল গ্যালাক্সি দেওয়া হইছে। সর্পিল গ্যালাক্সিগুলো ইউজুয়ালি এরকম হয় যে মাঝখানে একটা কেন্দ্র থাকে, এর চারপাশে এরকম করে ঘুরতে থাকে গ্যালাক্সিটা, ঠিক আছে? সর্পিল গ্যালাক্সি। আচ্ছা, ঘুরতে থাকে, এটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। আরেকটা আছে উপবৃত্তাকার গ্যালাক্সি। উপবৃত্ত তোমরা জানো। সো উপবৃত্তাকার গ্যালাক্সি আশা করি আ মনে রাখা সহজ হবে। এরকম উপবৃত্তাকার গ্যালাক্সি এরকম হয়। মাঝখানে একটা সেন্টার থাকে। আচ্ছা। আর লাস্টলি তো না আরেকটা হলো আছে তোমার হলো উন্মুক্ত, ঠিক আছে? উন্মুক্ত বলতে এর কোনো আকার আকৃতি নাই। এর কোনো আকার আকৃতি নাই। ঠিক আছে? উন্মুক্ত গ্যালাক্সি বলে বা অন্য নামেও ডাকে। ঠিক আছে? এর কোনো আকার আকৃতি নাই। আর লাস্টের আরেকটা আছে যেটা হলো তোমার আ কি বলে ওইটারে? আহ মাইক আচ্ছা, উন্মুক্ত না। এটাকে বলা হয় বিষম আকৃতির গ্যালাক্সি, ঠিক আছে? বিষম গ্যালাক্সি, হ্যাঁ, আরেকটা হলো রেডিও গ্যালাক্সি বলা হয়, ঠিক আছে? আরেকটাকে বলা হয় রেডিও গ্যালাক্সি। এখান থেকে কিছুক্ষণ পর রেডিও ওয়েভ বের হতে থাকে পালসের মতো। সো রেডিও গ্যালাক্সিতে পালসার গুলো থাকে, পালসার কোয়াসার গুলো থাকে। সো এখন কথা হলো বিষম গ্যালাক্সির কোনো আকার আকৃতি নাই। এখন কথা হলো যে আমরা যে আছি, আমরা কোন জায়গায় থাকি? আমাদের যে কি বলে গ্যালাক্সিটা, আমাদের গ্যালাক্সিটার নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সির কতগুলো বাংলা আছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি, মিল্কি ওয়ে ডাকে, এটাকে হলো আকাশগঙ্গা ডাকে।
ঠিক আছে? এটাকে আকাশগঙ্গা ডাকে। আবার হলো গ্যালাক্সিকে তো ছায়াপথ ডাকে, তোমাদের বইতে হাসান স্যার এটাকে ছায়াপথও ডাকছে। সো তাহলে এই যে জিনিসগুলো আমরা যেখানে আছি আমাদেরটা হলো আসলে কি জানো? আমাদেরটা আসলে সর্পিল গ্যালাক্সির আন্ডারে পড়ছে। আমাদেরটা সর্পিল গ্যালাক্সির আন্ডারে পড়ছে। সো উপবৃত্তাকার বিষম আর হলো রেডিও হবে না। তাহলে আমাদের কি আমরা যে গ্যালাক্সিতে থাকি সেটা হলো একটা সর্পিল গ্যালাক্সির আন্ডারে পড়ছে। ওকে? সর্পিল গ্যালাক্সি। এবার আমরা যে গ্যালাক্সিতে বাস করি মাত্রই বললাম তার নাম কি? এটা আবার আকৃতি চাইনি, নাম চাইছে। কি বললাম? মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে এর হলো বাংলা নাম কি? মিল্কি ওয়ের বাংলা নাম হলো আকাশগঙ্গা। মিল্কি ওয়ে দেখা যায় যে এক্কেবারে ওর নাম মিল্কি ওয়ে হয়েছে কেন? কারণ কি আকাশের মধ্যে সাদা একটা দাগ দেখা গেছিল। সাদা একটা নদীর মতো দেখা গেছিল। তো এটা দেখে মনে হয়েছে যে দুধ। মনে হচ্ছে আকাশে কেউ দুধ ছড়ায় রেখে দিছে। তো তাহলে এইজন্য মিল্কি ওয়ে হয়েছে যে মিল্কের তৈরি রাস্তা। আচ্ছা, আর আকাশগঙ্গা বাঙালিদের দেখে এটা মনে হয়েছে যে একটা নদীর মতো, গঙ্গা নদীর মতো। সো আকাশ দিয়ে গেছে, আকাশগঙ্গা নাম দিছে। সো একেক জায়গায় একেক রকম নাম দিছে। আচ্ছা, যাই হোক গেল। মহাবিশ্বের নিচের কোনটার পরিমাণ সবচেয়ে বেশি? আচ্ছা। মহাবিশ্বে যত নিউট্রন স্টার, নীহারিকা, বামন আছে ভালো কথা। কিন্তু এখন পর্যন্ত যেটা কাউন্ট খুঁজে বের করা যায় নাই কিন্তু ধারণা করা হচ্ছে মানে আমাদের ধারণা দিয়ে বুঝতেছি অনেক পরিমাণে আছে সেটা হলো ডার্ক এনার্জি। কারণ আমরা চ্যাপ্টার 1 এ পড়ছিলাম তোমাদের খেয়াল আছে কিনা ভৌত জগৎ আর পরিমাপ চ্যাপ্টারে আমরা পুরা মহাবিশ্বের মাত্র 4% জানতে পারছি। বাকি যে 96% বাকি 96% ই তুমি বলতে পারো এই ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি এগুলো দিয়ে ভর্তি। ঠিক আছে? সো আমরা কিছুই জানতে পারি নাই পুরা মহাবিশ্বের। এত পড়াশোনা করতেছি কিছুই জানতে পারি নাই। নীহারিকা গঠনকারী প্রধান উপাদান কি? নীহারিকা কিন্তু আসলে তোমার একটা স্টার, একটা তারকা যখন বা একটা নক্ষত্র যখন হলো সুপারনোভা দিয়ে মরে যায়। সুপারনোভা মানে ধরো যে একটা বোম ব্লাস্ট টাইপের, ঠিক আছে? ওই তারকা একটা স্টার যখন মরে যায় ও হলো টাস করে ওর ওই যে ভর যদি হলো 1.4 মিটার থেকে বেশি হয় বাট 3 থেকে কম হয় তখন ও সুপারনোভা করে। সুপারনোভা করলে ওখানে যে অবশেষটা থাকে মানে ওর গুঁড়া পড়ে আছে সেগুলো একত্রিত হয়ে নীহারিকা তৈরি করে বা সেগুলোকে একত্রে নীহারিকা বলে। তো তোমাদের মনে আছে কিনা যে একটা তারকার মধ্যে মূলত হাইড্রোজেন আর হিলিয়াম থাকে, তাই না? হাইড্রোজেন থাকে আর হিলিয়াম থাকে। সো হাইড্রোজেন আর হিলিয়াম কত পার্সেন্ট দেখালাম? হাইড্রোজেন দেখালাম 75%, হিলিয়াম দেখালাম 24%। তাহলে এ মরে যাওয়ার পরেও অবশেষটাও অলমোস্ট সেমই থাকে, অলমোস্ট না অবশেষটাও সেমই থাকে। সেটা হলো কি হাইড্রোজেন থাকে 75%, হিলিয়াম থাকে 24%। তাহলে উত্তর কি হবে? হাইড্রোজেন আর হিলিয়াম। ঠিক আছে? হাইড্রোজেন জলীয় বাষ্পও না, হাইড্রোজেন অক্সিজেনও না, হাইড্রোজেন আর হিলিয়াম। ওকে? কই গেল? ওকে। সো এবার আসি বিশ্বের সকল কণাকে ২ ভাগে ভাগ করা যায়। এরা কি? আচ্ছা, তোমাদের যারা বইটা পড়ছো তারা এখানে ফার্দার এক্সপ্লেনেশন লাগবে না। আসলে এখানে এক্সপ্লেইন করার মতনও কিছু নাই। তবে একটা পুরাটা জিনিস একটা দেখানোর আছে। সেটা হলো যে পুরা বিশ্বের সব যে ১ম এ পুরা বিশ্বের যে মৌলিক কণা, ঠিক আছে? বা কণা আ আচ্ছা মৌলিক কণা এটাকে হলো ২ ভাগে ভাগ করলাম। ঠিক আছে? ২ ভাগে ভাগ করলাম। ২ ভাগে ভাগ করলে ১ম এ আসে হলো তোমার ফার্মিয়ন, ঠিক আছে? কণাগুলোকে আসলে আসে ফার্মিয়ন আর বোসন। ঠিক আছে? ফার্মিয়ন আর বোসন। এই ফার্মিয়নকে ভাগ করলে আসে কোয়ার্ক, ঠিক আছে? ফার্মিয়নকে ভাগ করলে আসে কোয়ার্ক আর লেপটন। লেপটন হলো সবথেকে হালকা। মহাবিশ্বের মধ্যে সবথেকে হালকা কণিকা হলো লেপটন। এই কোয়ার্ক আবার বিভিন্নগুলো মিলিত হয়ে অনেকগুলো কোয়ার্ক মিলিত হয়ে তৈরি করে কি জানো? অনেকগুলো কোয়ার্ক মিলিত হয়ে তৈরি করে তখন সে নাম নেয় হ্যাড্রন। ঠিক আছে? সে নাম নেয় হ্যাড্রন। হ্যাড্রন আছে ২ প্রকারের। সেটা হলো মেসন আর বেরিয়ন। ঠিক আছে? মেসন আর বেরিয়ন। এই লেপটন আছে ৩ প্রকারের। এগুলো সবই জানা লাগবে। এগুলো প্রত্যেকটা থেকে এমসিকিউ হয়। লেপটন আছে ৩ প্রকারের। একটা আছে ইলেকট্রন গোষ্ঠীয় লেপটন, একটা আছে টাউ গোষ্ঠীয় লেপটন। টাউ এর চিহ্ন তো তোমরা জানো টর্ক থেকে। টাউ গোষ্ঠীয় লেপটন। আরেকটা হলো ওই যে মিউ গোষ্ঠীয় লেপটন, মিউ এর সাইন থেকে। ঠিক আছে? মিউ। সো তার মানে ইলেকট্রন গোষ্ঠীয় লেপটনকে ই দিয়ে প্রকাশ করে। ঠিক আছে? ই মাইনাস দিয়ে প্রকাশ করে। সো ইলেকট্রন গোষ্ঠীয় লেপটন, টাউ গোষ্ঠীয় লেপটন, মিউ গোষ্ঠীয় লেপটন বা মিউন গোষ্ঠীয় লেপটন। আচ্ছা গেল। আর বোজনকে মূলত ২ ভাগে ভাগ করা যায়। বোজনের ভিতরে আছে কি গেজ বোজন বলে আর একটা হলো হিগস বোজন আছে। বিজ্ঞানী হিগস আবিষ্কার করছিল হিগস বোজন। হিগস বোজন থেকে মনে পড়ে গেল একটা মজার কথা। এই হিগস বোজন যে একটা আমাদের আর আমি যখন কলেজে ছিলাম একটা অলিম্পিয়াড হয়েছিল হিগস বোজন অলিম্পিয়াড। সো ওই অলিম্পিয়াডে আমি হলো পরীক্ষা দিতে গেছিলাম অন্য দূরের একটা কলেজে।
ঢাকার ভিতরেই। পরীক্ষা দিতে গেছিলাম, মনে নাই কোন কলেজটা। পরীক্ষা দিতে গিয়ে তখন হলো আ পরীক্ষা দিয়ে আমি চলে আসলাম। জাস্ট ঘুরতে গেছিলাম যে আচ্ছা কলেজে ক্লাস করতে ইচ্ছা করতেছিল না। তো ঘুরতে গেছিলাম ফার্স্ট ইয়ারে। সো ঘুরে-টুরে ফার্স্ট ইয়ারে তাও হালকা পাতলা হাফ ইয়ারলির পরে হয়তো একটু পড়াশোনা করছি। সো এখন গেছি ওখানে সবকটা অলিম্পিয়াডই আমি দিছি। ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড। বায়োলজি হয়েছিল। বায়োলজি ভয়তে দেই নাই। কারণ আমি বায়োলজি পারব না। আমি জানি বায়োলজি পারব না। এজন্য মনে হয় বায়োলজিটা দিছিলাম না। ওকে। তো আমি তো জানি যে আমি কোন কিছুই আমার হবে না। আমি পরীক্ষা দিয়েই বুঝছি। আমি আর রেজাল্ট-টেজাল্টের কোন খবর রাখি নাই। তো এখন আমি যেই স্যারের কাছে তখন প্রাইভেট পড়তাম আমাদের ওখানে আ কেমিস্ট্রি স্যার। তো আমি আমার নিজের কলেজের স্যারদের কাছে পড়ি নাই। আমি হলো যেই কলেজে পরীক্ষা দিতে গেছিলাম আমি জানতামও না। সারপ্রাইজিংলি আমি যার কাছে প্রাইভেট পড়তাম সেই স্যার ছিল ওই কলেজের। সেই স্যার ছিল ওই কলেজের। তো মানে যেই কলেজে আমি পরীক্ষা দিতে গেছিলাম বা যেই কলেজে অনুষ্ঠানটা হইছিল। আচ্ছা। সো ওই স্যার এসে আমি এই যে দেখো আমি এমনই ছিলাম যে আমি বাং-টাংও দিতাম মাঝে, মাঝে। কোচিংও বাং দিতাম মাঝে, মাঝে। রেয়ারলি বাং দিতাম কোচিং। সো আমি ঐদিন ওই স্যারের কোচিং বাং দিছি। বাং দিয়ে হলো আমি ফুটবল খেলতে গেছি। আচ্ছা ফুটবল খেলা-টেলা থাকলে বাং দিতাম। নাইলে কারণ ছাড়া দিতাম না বাং। তো এখন ঐদিন যাই নাই কেমিস্ট্রি কোচিং এ, কেমিস্ট্রি পড়তাম। সো যাই নাই ওখানে। তো এখন ঐদিন স্যার হলো ঐদিন স্যার হলো ক্লাসে গিয়ে মানে সবাইকে বকাঝকা করতেছে কোচিং ক্লাসে যে, "তোমরা কি টাইপের স্টুডেন্ট? যে তোমরা আসলে কি পড়াশোনা করো? তোমাদের রাজুকেরই এক স্টুডেন্ট সে হলো আমার কলেজে এসে এই অলিম্পিয়াড দিল। ছেলেটা এতটা ব্রিলিয়ান্ট, ছেলেটা হলো কেমিস্ট্রি অলিম্পিয়াডেও ফার্স্ট হয়েছে, ফিজিক্স অলিম্পিয়াডেও ফার্স্ট হয়েছে। আর তোমরা যে কি করো? তোমরা হলো ইয়ে করো না?" আবার তখন তার মধ্যে আবার হলো রেগে যাওয়ার কারণ হলো ওই যে জিজ্ঞেস করছে যে, "প্রাপ্য কই?" তো আমার ফ্রেন্ডরা বলে দিছে যে প্রাপ্য ফুটবল খেলতে গেছে। তো এখন স্যার তো রেগে-টেগে আগুন যে হ্যাঁ, তোমরা যাও ফুটবল খেলতে। আর একটা ছেলে হলো এসে ফার্স্ট হয়ে যায় ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াডে। তো এখন পরে আমার ফ্রেন্ডরা জিজ্ঞেস করছে যে, "স্যার মানে কে এইটা?" বা স্যারই মনে হয় বলছে যে, "তোমরা কি চিনো নাকি কে?" "নাম কি স্যার?" নাম জিজ্ঞেস করছে যে হলো নাম স্যার বলছে যে ওর নাম দেখলাম মুশফিক সাদিদ। তো আসলে কনফিউশনটা হইছে এই জায়গায় যে স্যার আমাকে প্রাপ্য নামে চিনতো। আমার যে ভালো নাম যে মুশফিক সাদিদ, আমি খালি মুশফিক সাদিদ ওখানে লিখে আসছিলাম। তো পরে যে লাস্টে প্রাপ্য ছিল স্যার হয়তো খেয়াল করে নাই বা আমি মনে হয় লিখতেও ভুলে গেছিলাম। খালি মুশফিক সাদিদ লিখছিলাম হয়তো। সো এই কারণে স্যার বুঝে নাই। সো তখন আমার ফ্রেন্ডরা তো বলতেছে যে, "স্যার এটা তো প্রাপ্যই।" ওকে। তো স্যার তখন নিজেও হলো আসলে অনেক খুশি হয়ে গেছিল যে স্যারের একটা স্টুডেন্ট এত ভালো করছে। সে নিজে কেমিস্ট্রি পড়ায় তার তো অনেক ভালো লাগতেছে যে আরে আমার কাছের থেকে পড়ে গিয়ে ও হলো এই অলিম্পিয়াডে বেশ বড় অলিম্পিয়াড হইছিল। সো ওইটাতে গিয়ে ফার্স্ট হয়ে গেল। তো পরে আরকি পরে আরকি। তো এরপরে যেদিন গেলাম পরের দিন স্যার তো তখন অনেক আদর-টাদর করল যে, "আরে ঠিক আছে একটু সিরিয়াস হও, পড়াশোনা করো, মনোযোগ দাও।" ওকে। সো তোমাদের এখান থেকে মানে কি বলে একটু ভাবও নিলাম তোমাদের সামনে যে হ্যাঁ, আগে হালকা পাতলা একটু পড়াশোনা করতাম, জিনিয়াস ছিলাম এককালে। তো তবে এখান থেকে শিক্ষা হলো যে মজাও করবা, আবার হলো পড়াশোনাও করতে হবে। পড়াশোনা করে যদি তুমি মজা করো দেখবা যে কেউ তোমাকে কিছু বলতেছে না। আর তুমি হলো পড়াশোনা থেকে ডিটাচড হয়ে যাও, আ দেখবা যে আসলে তখন তুমি যাই করো না কেন সেটাই আ মানে বাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, সেটাই সবাই কি বলবে? খারাপ কথা বলবে। বাসায় তুমি খাইতে বসলেও দেখবা যে আ এরা অনেকের সাথেই হয় যে আব্বু-আম্মু বলে যে, "কি করতেছস? পড়াশোনা করস না, রেজাল্ট ভালো হয় না।" তখন মনটা খারাপ হয়ে যায়। কিন্তু তুমি রেজাল্ট ভালো করে তুমি যাও ফুটবল খেলো, রেজাল্ট ভালো করে গেম খেলো, রেজাল্ট ভালো করে ইয়ে করো, দেখবা যে ৭ খুন মাফ হয়ে যাবে। ওকে? সো এইজন্য একটা ব্যালেন্স দরকার লাইফে। আচ্ছা। সো যেটা বলতেছিলাম তাহলে ওই হিগস বোসন থেকে গল্পে চলে গেছিলাম। তো এই যে গেস বোসন দেখতেছো, গেস বোসন আবার ৩ টাইপের বলা হয়। W প্লাস, W মাইনাস আর জেড বোসন। আর হিগস বোসন, হিগস বোসনই। তো এই গেল টোটাল হলো আমাদের সব পুরাটার ভাগ। এখন দেখো যতগুলো কণা রিলেটেড যত পরীক্ষা আসবে আমরা সবগুলো পারব। তবে হ্যাঁ, একটা জিনিস একটু বলে দিই এখানে, এই কণা আছে, কণার আরেকটা ভাগ আছে। কণার ভিতরে যারা পড়ে না তাদেরকে বলা হয় প্রতিকণা, অ্যান্টি পার্টিকেল। কণার ইংলিশ হলো পার্টিকেল আর কণার বিপরীত হলো অ্যান্টি পার্টিকেল, প্রতিকণা। সো মৌলিক কণা আর প্রতিকণা। প্রতিকণার ভিতরের ভাগ আপাতত তোমাদের বইতে নেই, পড়াও লাগবে না। মৌলিক কণার ভিতরে এই ভাগগুলো আছে। ঠিক আছে? ওকে। সো তাহলে কি বললাম? তাহলে সকল কণাকে কয় ভাগে ভাগ করা হইছে? ২ ভাগে ভাগ করা হইছে। সেই ২ ভাগ কি, কি ভাগ ছিল দেখো তো? এই যে ২ ভাগে ভাগ করা হইছে, ২ ভাগ ছিল ফার্মিয়ন আর বোসন। বাকিগুলো কিন্তু আছে বাট আরো নিচে আছে। সো বাকিগুলো প্রশ্নের ভিতরে দেখে লাফানো যাবে না। ১ম এই বলতে হবে ফার্মিয়ন আর বোসন। কণার কথা বললে যদি বলে কণা কয় ভাগ করা হইছে? ফার্মিয়ন আর বোসন। ফার্মিয়ন কয় ভাগ করছে? কোয়ার্ক আর লেপটন। তো এইটা পরে বলবা কোয়ার্ক লেপটনের কথা। সো তাহলে দেখো কোয়ার্ক লেপটন হবে না, গেস বোসন, হিগস বোসন হবে না কারণ এগুলো তো পরে মিউনটাও হবে
হবে না, এগুলো পরে। শুরুতেই কি কণাকে আমরা ভাগ করছি ফার্মিয়ন আর বোসন এই ২ ভাগে ভাগ করছি। এবার দেখো যে সকল তড়িৎচুম্বকীয় মিথস্ক্রিয়ায় যে সকল কণা অংশগ্রহণ করে। দেখো তো তোমাদের মনে আছে কিনা এটা নিউটনিয়ান বলবিদ্যার পড়া। আমি নিউটনিয়ান বলবিদ্যাটা মেডিকেলের লাইভ ক্লাসে আমিই নিছিলাম। ঠিক আছে? নিউটনিয়ান মেকানিক্স এর পড়া এটা। নিউটনিয়ান মেকানিক্স এ কি ছিল? ৪ টা যে আ মৌলিক বলের কথা ছিল, ৪ টা মৌলিক বলের ভিতরে তোমার আ তড়িৎচুম্বকীয় বল, গ্র্যাভিটন দিয়ে গ্র্যাভিটি, তাই না? মহাকর্ষ বল। ফোটন দিয়ে হতো তড়িৎচুম্বকীয় বল। হ্যাড্রন আর লেপটন দিয়ে কিছু হয় না। তোমার হলো তারপরে মেসন দিয়ে হতো তোমার আ সবল নিউক্লিয় বল। আর ওইদিকে তোমার ইয়েটা আরেকটা কি? দুর্বল নিউক্লিয় বল হতো কি দিয়ে? বোসন দিয়ে হতো দুর্বল নিউক্লিয় বল। তাই না? বোসন দিয়ে গেস বোসন দিয়ে হতো দুর্বল নিউক্লিয় বল। সো তড়িৎচুম্বকীয় চাইছে ফোটন। মৌলিক কণিকা কয় ধরনের? মাত্র পড়লাম মৌলিক কণিকা কয় ধরনের? কণা কয় ধরনের? কণা ২ ধরনের। ফার্মিয়ন আর হলো কি? ফার্মিয়ন আর বোসন। আচ্ছা লেপটন কণার স্পিন কত? বললাম লেপটন কণা সবথেকে হালকা, হাবিজাবি ৭১৭ সবগুলো একটু আমাদের দাগানো লাইনগুলো পড়লেই হবে। এই চ্যাপ্টারটা তুমি গুরুত্ব দিতে চাও না, ইটস আন্ডারস্ট্যান্ডেবল। কঠিন লাগে, ইটস আন্ডারস্ট্যান্ডেবল। বাট ভাইয়া দাগানো লাইন, অনুশীলনীর প্রশ্ন এগুলো পড়তে হবে। যতই কঠিন হোক, যাই হোক কোনো এক্সকিউজ নাই। দাগানো লাইন আর কঠিন প্রশ্ন অনুশীলনীর প্রশ্নের জন্য কোনো এক্সকিউজ নাই। অনুশীলনীর প্রশ্ন যদি খুব কঠিনও হয় তাও করতে হবে, তাও পারতে হবে সেটা। এটা পরীক্ষায় আসতে পারে। লেপটন তো বললাম সবচেয়ে হালকা। সো এখন লেপটনের স্পিন কত? মানে ওই যে আমরা জানি না যে হলো ইয়ের স্পিন তো আছে, তাই না? স্পিন তো আছে। স্পিনের ব্যাপারে তো আমাদের আইডিয়া আছে যেরকম হলো ইলেকট্রনেরটা কার স্পিনের ব্যাপারে তোমার আইডিয়া আছে? ইলেকট্রনের স্পিনের ব্যাপারে আইডিয়া আছে। দেখো তো ইলেকট্রনের স্পিন কত হয়? হয় প্লাস হাফ হয়, নাইলে হলো তোমার মাইনাস হাফ হয়। সো দেখো তো তোমার মনে আছে কিনা? তুমি যদি একটু আগের প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ে থাকো যে লেপটনের ভিতরে একটা গোষ্ঠী ছিল না ইলেকট্রন গোষ্ঠী। তাহলে আসলে কি জানো? ইলেকট্রন হলো একটা লেপটন। ইলেকট্রন হলো একটা লেপটন। সো ইলেকট্রনের যদি হাফ, প্লাস হাফ, মাইনাস হাফ হয়, গেস করো এই অপশনের মধ্যে কোনটা হলো কারেক্ট উত্তর হবে লেপটন কণার স্পিন। বাকি যত লেপটন কণা আছে সবগুলোর স্পিন হলো হাফ। সবগুলোর স্পিন হলো হাফ। ওকে? সো তাহলে আমরা দেখলাম হাফ হবে এটার উত্তর। লেপটন কণা কয় ধরনের? লেপটন কণা হলো তোমার আ কি ৩ ধরনের। ইলেকট্রন, মিউন, টাউ। তাই না? ইলেকট্রন, মিউন, টাউ ৩ ধরনের, তাই না? ৩ ধরনের আমরা দেখলাম। হ্যাড্রন কণা কয় ধরনের? ওই যে হ্যাড্রন নিচে একেবারে দিলাম যে কতগুলো কোয়ার্ক মিলে হ্যাড্রন হয়। হ্যাড্রন ২ টাইপের হলো না? যে মেসন আর হলো তোমার বেরিয়ন। মেসন আর বেরিয়ন হলো। ঠিক আছে? মেসন আর বেরিয়ন হলো। ওকে। সো তাহলে হ্যাড্রনের ভিতরেও ২ ধরনের আমরা দেখলাম। সো এই যে ধরনগুলো লাগে। কোন কণা ঈশ্বর কণা নামে পরিচিত? আচ্ছা এটা একটু জানো। ওই যে এক্কেবারে আমরা লাস্টে যাকে লিখছিলাম হিগস বোসন কণা, তাই না? হিগস বোসন কণা যে আমরা লিখছিলাম, হিগস বোসন কণাকে ঈশ্বর কণা বলা হতো। এখন ঈশ্বর কণা কেন বলা হতো? গড পার্টিকেল কেন বলা হতো? হিগস বোসন, ঠিক আছে? এটাকে কেন গড পার্টিকেল বলা হতো হিগস বোসন পার্টিকেলকে? এটার কারণ হলো যে এই হিগস বোসনই একটা কণা যেরকম গ্র্যাভিটন কি করে? মহাকর্ষ তৈরি করে। তড়িৎ চৌম্বকীয় বল তৈরি করে কে? ফোটন। মেসন কি করে? সবল নিউক্লিয় বল তৈরি করে। তো এখন হিগস বোসন কোনো বল তৈরি করে না। ক্যান ইউ ইমাজিন যে হিগস বোসন এইটা হলো হিগস বোসন এই জিনিসটা হলো তোমার ভর তৈরি করে। মানে তুমি হয়তো জিনিসটার গুরুত্ব বুঝতে পারতেছো না। যদি আ ইয়ে না করো, ভর তৈরি করে। তুমি দেখো তো এনার্জি তৈরি করা সম্ভব, এনার্জি কনভার্ট করা সম্ভব, সবকিছু তৈরি করা সম্ভব। কিন্তু ধরো তুমি হাত এরকম করে রাখছো, তোমার হাতের ভিতরে পাথর তৈরি করে ফেলতেছো। লাইক এরকম পাওয়ার টাওয়ারে দেখাই না মুভিতে যে হাতের ভিতরে পানি তৈরি হচ্ছে, ঠিক আছে? পানি, পাথর এগুলো তো একেকটা পদার্থ। তো রিয়াল লাইফ এ তো এটা সম্ভব হয় না। ভাই পাথর থেকেই পাথর তৈরি হবে। নতুন কোনো জিনিস থেকে তো তোমার মানে শূন্য থেকে তো কোনো কিছু ক্রিয়েট করা সম্ভব না। কিন্তু এই হিগস বোসন পার্টিকেল ভর তৈরি করে। শক্তি থেকে ভর তৈরি করে। তো এটা ভর তৈরি করা সম্ভব। তো এইজন্য মানে এই ভর তৈরি করার মানে এই যে ধরো একটা মানুষের বডি পুরা দুনিয়া তৈরি করছে কে? আমরা তো হিসাব স্বীকার করি যে উপরওয়ালা তৈরি করছে। সো উপরওয়ালা তৈরি করছে এবং সেইরকম একটা মানে পার্টিকেল পাওয়া গেছে যে হিগস বোসন পার্টিকেল যে নাকি ভর তৈরি করতেছে। এইজন্য এটার নাম দেওয়া হইছিল হিগস বোসন কণাকে গডস পার্টিকেল বা ঈশ্বর কণা নামে দেওয়া হইছিল নামটা। ওকে? সো গেল। গেজ বোসনের স্পিন কত? এই যে স্পিন গুলো একটু মনে রাখতে হবে। লেপটনের স্পিন পাইলাম হাফ। গেজ বোসনের স্পিন আমরা দেখব 1। আবার ফোটন-টোটন এগুলোর স্পিন আমরা দেখব 0। ফোটন, মেসন এগুলোর স্পিন হলো 0। সো গেল। কোনটা লেপটন শ্রেণীভুক্ত? মাত্রই বলছি। লেপটন শ্রেণীভুক্ত লেপটনের ভিতরেই ছিল ৩ টা, তাই না? ইলেকট্রন, টাউ আর মিউ। সো তাহলে এখানে কোনটা আছে দেখি? ইলেকট্রন আছে, ইলেকট্রন। তাহলে ভাই বাকিগুলো কি? বাকিগুলো সব ফার্মিয়নের হলো অন্য ভাগের মধ্যে পড়ে। ঠিক আছে? ফার্মিয়নের ভিতরে পড়তেছে। ওকে? ফার্মিয়নের ভিতরে পড়তেছে। এবার আসি কোন কণার প্রতিকণা নেই? প্রতিকণা নেই কার জানো? যার স্পিন 0। কার স্পিন 0 বললাম? ফোটনের স্পিন 0। ফোটনের স্পিন 0 বা এগুলোর চার্জও 0। ঠিক আছে? মেসনেরও ফোটন আর মেসন। ঠিক আছে? এই ২ জন। আচ্ছা।
স্পিন চার্জ এগুলো মনে রাখার এমনি বলতেছি। বাট এমনিতে মুখস্থও রাখতে হবে যে ফোটন আর মেসন এই ২ জনই হলো এমন বান্দা যাদের নাকি কোনো প্রতিকণা অ্যান্টিপার্টিকেল নাই। তো যেহেতু অপশনে মেসন নাই তাহলে একজনই আছে ফোটন। তুমি বলতে পারো যে ভাইয়া ইলেকট্রনের কি অ্যান্টিপার্টিকেল আছে? হ্যাঁ, আছে এবং কেন আমি ইলেকট্রন বলতেছি? কারণ ইলেকট্রনটা একটু পরেই লাগবে। ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেলের নাম হলো পজিট্রন। তুমি এখন বলতে পারো যে হোয়াট ইস অ্যান্টিপার্টিকেল, হোয়াট ইস প্রতিকণা? প্রতিকণা হলো এইটা যার ভর একই, ভর সেম অর্থাৎ পজিট্রনের ভর ইলেকট্রনের ভরের সমান। কত? 9.11 × 10⁻28 গ্রাম। এটা তো ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রনের ভর। কিন্তু চার্জ, ঠিক আছে? চার্জ হলো বিপরীত। অর্থাৎ ইলেকট্রনের চার্জ কত? মাইনাস, তাই না? ইলেকট্রনের চার্জ তো মাইনাস, -1.6 10⁻18 কুলম্ব। কিন্তু 10⁻19 কুলম্ব। আচ্ছা, কিন্তু কথা হলো পজিট্রনের চার্জ হলো +1.6 × 10⁻19 কুলম্ব। তার মানে এইটা হলো চার্জ বিপরীত বাট ভর এক, তাদেরকে বলা হয় তোমার আ প্রতিকণা। সো এখানে প্রতিকণা নাই ফোটনের, বাকি সবারই প্রতিকণা আছে। আচ্ছা, পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন আর নিউট্রনকে একত্রে কি বলে? এটা কেমিস্ট্রির পড়া এবং আমরা জানি প্রোটন আর নিউট্রন যেহেতু একই সাথে কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। আচ্ছা, লেখাই রয়েছে নিউক্লিয়াসে থাকে। সো যেহেতু নিউক্লিয়াসে থাকে তাই একে ডাকা হয় নিউক্লিয়ন ডাকা হয়। এটাকে ডাকা হয় কি? নিউক্লিয়ন ডাকা হয়। সো আমরা জানি এটা খুবই সহজ প্রশ্ন ছিল, নিউক্লিয়ন ডাকা হয়। পজিট্রনের ভর কোন কণার সমান? বললাম না, পড়াইলাম তো এমনি না। পজিট্রন কার পার্টিকেল? অ্যান্টিপার্টিকেল। পজিট্রন হলো অ্যান্টিপার্টিকেল অফ ইলেকট্রন, অ্যান্টিপার্টিকেল অফ ইলেকট্রন। ঠিক আছে? যেহেতু ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল এর চার্জ হলো বিপরীত, এর চার্জ হলো প্রোটনের মতো পজিটিভ কিন্তু এর ভর আবার প্রোটনের মতো না, এর ভর হলো ইলেকট্রনের মতো। সো তাহলে অ্যান্টিপার্টিকেলের ভর তার মানে পার্টিকেলের সমানই হয়। কণার ভর প্রতিকণার সমান হয়। তো ইলেকট্রন যেহেতু ইলেকট্রনের প্রতিকণা সো ইলেকট্রনের সমান হবে। সকল কোয়ার্কি ফার্মিয়ন যাদের স্পিন কত? দেখো ফার্মিয়নের ভিতরেই তো আমরা ২ ভাগ করলাম। কি ২ ভাগ করলাম? ফার্মিয়নের ভিতরে ২ ভাগ করলাম আমরা হলো একদিকে দিলাম কোয়ার্ক, একদিকে দিলাম কোয়ার্ক আর একদিকে দিলাম হলো লেপটন। সো এখন জিজ্ঞেস করছে যে কোয়ার্ক কাদেরকে বলা হবে? কোয়ার্ক বলা হয় তাদেরকেই যাদের স্পিন হলো হয় হাফ, 1/3 মানে এরকম স্পিনগুলো এরকম ডট দেওয়া তোমাদের বইতে ইসাক স্যারের বইতে আসলে এমসিকিউটা এভাবেই দেওয়া, ভেগভাবেই দেওয়া। সো এটার উত্তর হবে এইটা যে হাফ, 1/3 এই যে অপশনটা আছে এটা অপশনে একটু ডট ছিল ইসাক স্যারের বইতে। সো ডট ওই অপশনটা হবে এখানকার উত্তর অর্থাৎ কোয়ার্ক ফার্মিয়ন যাদের হলো স্পিন ভগ্নাংশ। দেখো 0 হলে সেগুলো ফোটন হয়ে যায়। মানে ফোটনের টাইপের। 1 হলে সেগুলো ওই যে বোজনের হলো 1, তাই না? তো -1 ও না, হাফ। ভগ্নাংশ হলো তোমার কোয়ার্কের। ভগ্নাংশ হলো কোয়ার্কের। হিগস প্রক্রিয়াটি কি? ওই যে মাত্র বললাম হিগস বোসনকে কেন গডস পার্টিকেল বলা হয়? কারণ ও ভর তৈরি করতে পারে। শক্তিও না, ইলেকট্রনও না, বলও না। ভর তৈরি করতে পারে। এইটাকেই বলা হচ্ছে হিগস প্রক্রিয়া। ঠিক আছে? হিগস প্রক্রিয়া। এবার আসি হ্যাড্রন কণা কত প্রকার? হ্যাড্রন কণা কয় প্রকার দেখালাম? হ্যাড্রন ছিল এক্কেবারে নিচে। দেখো তো হ্যাড্রনের ২ ভাগ করছিলাম না? একটু আগে একবার বললাম মেসন আর বেরিয়ন। ঠিক আছে? মেসন আর বেরিয়ন। সো তাহলে হ্যাড্রন হলো ২ প্রকার। হ্যাড্রন হলো কই? ২ প্রকার। ওকে? ২ প্রকার। আচ্ছা, ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল কি? ১০০ বার বললাম প্রতিকণা অ্যান্টিপার্টিকেল একই কথা। ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল হলো প্রোটন না, প্রোটনের চার্জ ভিন্ন বাট না পজিট্রন। প্রোটনের অ্যান্টিপার্টিকেল হলো অ্যান্টিপ্রোটন। এটা আবার একটু শিখে রাখো। ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল হলো পজিট্রন, প্রোটনের অ্যান্টিপার্টিকেল হলো অ্যান্টিপ্রোটন। ঠিক আছে? আচ্ছা। এইবার যদি আসি, আ তারকার ভর কত এর বেশি হলে তারকাটি শ্বেত বামনে পরিণত হবে না? এক্কেবারে শুরুতে দেখাইলাম না চন্দ্রশেখর সীমা। ২ টা জিনিস লিখব 1.4 m0 আর একটা 3 m0 ঠিক আছে? এইটা। সো এই ২ টার মাঝখানে হলে হয় নিউট্রন স্টার, এটার কম হলে হয় শ্বেত বামন বা হোয়াইট ডোয়ার্ফ। ঠিক আছে? শ্বেত বামন বা হোয়াইট ডোয়ার্ফ আর এর উপরে হলে হয় ব্লাক হোল। ঠিক আছে? ব্লাক হোল হয়। সো তাহলে এখানে কোনটা চাইছে? বলছে যে কতর বেশি হলে শ্বেত বামন হবে না? কতর বেশি হলে শ্বেত বামন হবে না? উত্তর হলো 1.4 সো একটু দেখে নিই উত্তর হলো 1.4 এটা হলো তোমাদের মোস্ট প্রবাবলি এটা তোমাদের অনুশীলনী প্লাসে হয়তো ভুলও 1.3 দেওয়া আছে একটু চেক করে নিও 1.4 করে নিও ১-২ টা হয়তো প্রিন্টিং মিস্টেক আছে। সো এবার যদি দেখি একটি তারার বর্ণ নির্দেশ করে তার কি? তারা যদি খুবই গরম হয় তাহলে সেগুলো টকটকে লাল বা হলুদ টাইপের কালার হয় মিডিয়াম টাইপের হিট হলে। আর যদি তারাটার ঠান্ডা হয়ে যায় তখন নীল কালার বা এক্কেবারে তার লাইট নাই তাহলে সাদা কালার হয়ে যায়। সো তার মানে আল্টিমেটলি একটা তারার কালার নীল, সাদা নাকি হলো কমলা, হলুদ, লাল সেটা দিয়ে বোঝা যায় ওর তাপমাত্রা যে কতটা গরম। ঠিক আছে? কতটা গরম। সো উত্তর হবে কি তাপমাত্রা। এবার যদি দেখি মহাকাশে তারকার বিস্ফোরণকে কি বলা হয়? একটু আগে দেখাইছিলাম যে তারা মরে যায় হয়ে নিউট্রন স্টার হচ্ছে কি একটা অ্যারো দিয়ে দেখাইছিলাম। তারা মরে যায় সুপারনোভা বার্স্ট হয়ে মরে যায়। ওরা হলো ওই যে মরে যাচ্ছে নীহারিকা হয়। ঠিক আছে?
সুপারনোভা হয়। সুপারনোভা টস করে বার্স্ট হয়ে যায়। ওকে? সো m ভরের কোনো বস্তু তখনই কৃষ্ণবিবর হিসেবে কাজ করে যখন এর ব্যাসার্ধ কি হবে বলো তো? কৃষ্ণবিবর ওই যে হওয়ার জন্য আমরা যে Schwarzschild ব্যাসার্ধ ধরি, তো ধরো যে ব্যাসার্ধ যে আমরা লিখতেছিলাম RS এরকম সূত্র আমরা দেখলাম একটা ম্যাথও করলাম 2gm/c², তাই না? ডিরেক্ট মুখস্থ রাখতে পারো, আবার মুক্তিবেগের থেকে বেরও করতে পারো। সো যেটাই হোক, তো RS যদি ব্যাসার্ধটার হলো যদি কম হয়, তখনই সেটা হলো মানে আ ক্রি ব্লাক হোল হিসেবে কাজ করবে। যদি ব্যাসার্ধ বেশি হয়, তার মানে কি ঘনত্ব কমে যাচ্ছে, পাওয়ার কমে যাচ্ছে, ও ব্লাক হোল হবে না। তার মানে কি হবে? ওর সংকট ব্যাসার্ধর ছোট হতে হবে বা সমান হতে হবে। তার মানে একটাই আছে অপশন, সমান বা ছোট। বেশি হলে হবে না। আ নির্দিষ্ট সংকট ব্যাসার্ধের সমান বা কম হবে। আচ্ছা, এই অপশনটা একটু হয়তো চেঞ্জ করতে হতো। মানে উপরের অপশনটা হবে অপশন, এটা হলো হয়তো কোনো ভুল করা হয়েছে। এটা একটু চেঞ্জ থাকবে। অন্য কোনো অপশন থাকবে। নির্দিষ্ট সংকট ব্যাসার্ধের সমান হবে না। সংকট ব্যাসার্ধের সমান হলেই যে হবে ব্যাপারটা এরকম না। সংকট ব্যাসার্ধের সমান অথবা কম হবে। ঠিক আছে? সমান অথবা কম হবে। বেস্ট উত্তর হলো ক। ঠিক আছে? বেস্ট উত্তর হলো ক। ওকে। এবার যদি দেখি যে সকল নিউট্রন নক্ষত্র, নিউট্রন স্টার রেডিও তরঙ্গ বিকিরণ করে তাদেরকে কি বলে? বললাম, অনেকবার বলছি, নিউট্রন স্টার যারা এরকম টাস, টাস করে তরঙ্গ বের করে তাদেরকে বলা হয় পালসার। পালস বের করে। ঠিক আছে? পালসার বলা হয়। এবার যদি দেখি ৩টি কৃষ্ণ বিহরের ঘটনা দিগন্তের যথাক্রমে এত, 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 এদের ভরের অনুপাত কত? সহজ ভাষায় জিজ্ঞেস করছে ঘটনার দিগন্ত মানে কি RS, তাই না? মানে আমরা শর্টে লিখি R1, ৩ টা যেহেতু আছে R1:2, R2:2, R3, মানে ৩ টার ঘটনা দিগন্তের মান দেওয়া আছে। মান কত দেওয়া আছে? ঘটনা দিগন্তের মান 42 কিলোমিটার, 42:21:7 দেওয়া আছে। ভালো কথা, এত দেওয়া আছে। এখন আমাদেরকে বের করতে বলা আছে কি? এটা হচ্ছে দেওয়া আছে। দেওয়া আছে ভরের অনুপাত কত? ভরের অনুপাত কত? ভরের অনুপাত আমাদের দেওয়া আছে যে বের করতে বলছে কত? m1, m2 আর m3। এখন এটা আসলে খুবই সহজ। একবার দেখাই দিলে দেখবা যে এটাই পরীক্ষায় চলে আসছে। বের করতে তো বলছে। যদি তোমরা সূত্রটার দিকে তাকাও যে RS = 2gm বাই সি স্কয়ার। সো আল্টিমেটলি জি, সি এগুলো তো হলো সব ধ্রুবক, তাই না? আলোর বেগ তো ধ্রুবক, জি তো হলো মহাকর্ষীয় ধ্রুবক। তার মানে আমরা এটার থেকে বলতে পারি যে আর সমানুপাতিক এম এখানে। মানে যখন হলো আমরা সোয়ারশিল্ড ব্যাসার্ধ নিয়ে কথা বলতেছি বা ঘটনা দিগন্তের ব্যাসার্ধ নিয়ে কথা বলতেছি। আচ্ছা, সোয়ারশিল্ড আর ঘটনা দিগন্তর মিনিংটা আলাদা, কিন্তু ব্যাসার্ধ কিন্তু একই, সূত্র কিন্তু একই। ওকে, সো তাহলে আর সমানুপাতিক এম। তার মানে দেখো তো R1:R2:R না R3 যেই কথা, যেহেতু সমানুপাতিক তার মানে M1:M2 M3 সেম কথা। সো যেহেতু সেম কথা, তাহলে আমরা বলতে পারি যে এটা আসলে কত? এটার যে মান এটা ইকুয়ালস টু, যেহেতু এটা তার মানে এটা সেম কথা, 42:21:7। সো একটু সবগুলোকে ৩ টাকেই ৭ দিয়ে ভাগ করে দাও। ৪ ৭ ৬ ৭ 42, ৩ ৭ ২১, ৭ ১ ৭, এর নিচে আর কাটাকাটি করা সম্ভব না। ৬ ৩ ১, 6:3:1, এটা হলো উত্তর। তাহলে উত্তর দেখে ফেলছি। এবার দেখি সুপারনোভা বিস্ফোরণের পর মূল অংশের ভর যদি 1.4 মিটার নটের এম নটের বেশি হয়, দ্যাট মিনস সেই 1.4 চন্দ্রশিখার সীমা দিয়েই আমাদের অনেক কিছু করা লাগবে। 3 এম নটের হলো কম। সো তার মানে হলো তোমার এই ২ টার মাঝামাঝি হয়। তাহলে সেটা আকর্ষণজনিত বলের কারণে কি হবে? আমরা জানি এই ২ টার মাঝামাঝি হলে সেটা নিউট্রন স্টারে পরিণত হয়। নিউট্রন স্টারে যখন পরিণত হয় তখন আসলে কি কাহিনী হয় জানো? নিউট্রন কিভাবে হয়? আসলে তো সব অণুই তো কি প্রোটন, ইলেকট্রন, নিউট্রন ৩ টা জিনিস দিয়েই তৈরি। কিন্তু যখন এই যে একটা নক্ষত্র মরে যেতে থাকে, তখন তার মহাকর্ষ বল খুব হুট করে বেড়ে যায়। আ অনেক কাহিনী আছে, মেইন ক্লাসে পড়বা, কোর কোলাপস করে। জিনিসটা ধরো সূর্য এরকম আছে, সূর্য ধরো এরকম আছে সূর্য। সূর্য যখন এরকম মরে যেতে থাকে, ওর পাওয়ার যখন সব শেষ, তখন তো আর বিস্ফোরণ হচ্ছে না। বিস্ফোরণ হলে না হয় বাইরের দিকে জিনিসটা বড় থাকে, তাই না? বিস্ফোরণ হলে বাইরের দিকে বড় থাকে। বাট যেই মোমেন্টে ওর আর বিস্ফোরণ হচ্ছে না, তখন ওর সবকিছু ধরো বিশেষ করে এই যে বাইরের সারফেসটা মহাকর্ষ বলের কারণে কেন্দ্রের দিকে কোলাপস করে। মানে কেন্দ্রের দিকে হুড়মুড় করে ভেঙে পড়ে যায়। সবকিছু ভিতরের দিকে ভেঙে এরকম, মানে আমরা একটা কাগজ জড়ো-কুড়ো করলে যেরকম হয় ঐরকম হয়ে যেতে থাকে। ঐরকম যখন কেন্দ্রের ভিতরের দিকে কোলাপস করে, ওই মোমেন্টটাতে প্রোটন, ইলেকট্রনও কোলাপস করে, মানে নিজেরা একসাথে মিলিত হয়ে যায়। সো প্রোটনের চার্জ তো +1.6 × 10⁻19 কুলম্ব। আর ইলেকট্রনের চার্জ একই, বাট -1.6 × 10⁻19 কুলম্ব। সো এই ২ টা যখন মিলিত হয় তখন চার্জ 0 হয়ে যায়, নিউট্রনে পরিণত হয়। তোমরা অনেকেই হয়তো জানো যে প্রোটন আর ইলেকট্রন মিলিত হলে নিউট্রন হয়, বা নিউট্রনকে ভাঙলে প্রোটন আর ইলেকট্রন পাওয়া যায়। সো আল্টিমেটলি তাহলে এই পুরা ঘটনাটাই তখন সব কণা
কোনো প্রোটন ইলেকট্রন থাকে না। পুরা মানে নক্ষত্রটা নিউট্রন দিয়ে তৈরি হয়ে যায়। সেইজন্য ওই নক্ষত্রটাকে বলা হয় নিউট্রন স্টার। তাহলে নিউট্রন স্টারে কি হয় দেখো, ইলেকট্রন আর প্রোটন যে আছে এদের বিক্রিয়ার ফলে নিউট্রন তৈরি হয়। হ্যাঁ, হয়। আচ্ছা, এটাই কি উত্তর? একটু সবুর করো, সবগুলো অপশন পড়ো। মূল অংশের ঘনত্ব এক মাত্রা অতিক্রমকালে নিউট্রনের অধঃক্ষেপ হয়। ওই যে বললাম যে ঘনত্ব খুব বেড়ে গেছে, পাওয়ার শেষ হয়ে গেছে, তখন সবকিছু একসাথে কোলাপস করে গেছে। এটাও আসলে হয়। আচ্ছা, আর এটা নিউট্রন তারায় পরিণত হয়, এটাও হয়। সো তার মানে কি উত্তর হলো আসলে উপরের সব কয়টি। ঠান্ডা মাথায় ৪ টা অপশন পড়বা, তাহলে দেখবা যে কাজ হয়ে গেছে। উত্তর পেয়ে গেছো। এবার দেখি যেই নক্ষত্রের কোন নক্ষত্রের ভর ২ থেকে ৩ সৌরভরের মধ্যে। দেখো, আমরা তো আমাদের লিমিট জানি। প্রশ্ন আমাদেরকে কনফিউজ করার ট্রাই করলেও আমরা আমাদের লিমিটে স্টিক করব যে এই ২ টার মাঝখানে হলে নিউট্রন স্টার হবে। তো ভাই ২ থেকে ৩ তো আসলে এই রেঞ্জেই পড়তেছে। ২ থেকে ৩ তো যদি আমরা সংখ্যা রেখায় দেখতাম, যে ধরো যে সংখ্যা রেখায় ওইটা হলো 1.4, এটা হলো 3, তো 2 থেকে 3 মানে কি এই জায়গা থেকে এইটুকু। সো তার মানে তো তাহলে কি নিউট্রন স্টারই হবে। এই রেঞ্জের মধ্যেই পড়তেছে। তাহলে নিউট্রন স্টারই হবে, এটার উত্তর হবে নিউট্রন স্টার, নিউট্রন তারকায় পরিণত হবে। ওকে। এবার আসি সূর্যের ভর m হয়, চন্দ্রশেখর সীমা কত? অনেকবার করে বললাম চন্দ্রশেখর সীমা হলো কত? 1.4 মিটার, মুখস্থ রাখতে হবে এটা। আচ্ছা, সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি বিকিরণ করে? এটা যদিও ম্যাথ করে করা যায়, কিন্তু হলো আমরা আল্টিমেটলি দিন শেষে মুখস্থই রাখা লাগে। এটা হলো খুবই টিপিক্যালি চলে আসে, মানে একটা জিনিস সূর্য শক্তিকে S দিয়ে প্রকাশ করা হয়। এটা হলো 4 পাই r স্কয়ার, হলো সূর্যের ব্যাসার্ধ, সাথে হলো দূরত্ব দিয়ে আমরা হলো গুণ করি, বা প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফলে হলো কতটুকু এনার্জি বের করতেছে সেটা হিসাব করে এরকম একটা সূত্র আছে। সো যাই হোক, আমরা হলো সূত্রটা এখানে ফোকাস না করি, সূত্র ছাড়াই এটার হলো ভ্যালুটা আমাদের মনে রাখতে হবে। 4 × 10⁻26 এই জিনিসটা মনে রাখতে হবে। 4 × 10⁻26 এটা মনে রাখতে হবে। ঘটনা দিগন্তের সাথে কার সম্পর্ক? ঘটনা দিগন্তের সাথে আসলে সম্পর্ক হলো কার? ঘটনা দিগন্তের সাথে সম্পর্ক হলো ব্ল্যাক হোলের। আচ্ছা, ব্ল্যাক হোলে পরিণত হয় কে? ব্ল্যাক হোলে কি কোনো গ্রহ পরিণত হতে পারে? না, গ্রহ এত ভারীও থাকে না, গ্রহের ক্যাপাবিলিটিও নাই, এত এনার্জিও থাকে না যে ব্ল্যাক হোলে পরিণত হবে। গ্যালাক্সি তো পুরা বিশাল একটা জিনিস। গ্যালাক্সি ব্ল্যাক হোলের সাথে কি সম্পর্ক, বা ঘটনা দিগন্তের সাথে কি সম্পর্ক? উপগ্রহ তো আরো ছোট হবে না। নক্ষত্রের সম্পর্ক থাকে, কারণ এই নক্ষত্রগুলো মরে গেলেই ৩ টা ভাগ্য আছে। হয় শ্বেত-বামন হবে ওই যে 1.4 এর কম হলে, অথবা নিউট্রন স্টার হবে 1.4 থেকে 3 এর মধ্যে হলে, অথবা তোমার ব্ল্যাক হোল হবে যেটা নাকি তোমার 3 এর বেশি হলে। সো ঘটনা দিগন্তের সাথে নক্ষত্রের সম্পর্ক আছে। ওকে? সো আমরা দেখলাম। শ্বেত-বামনের ভর সূর্যের ভরের কত গুণের বেশি হতে পারে না? একই প্রশ্ন। 1.4 এর বেশি হলেই সেটা তো নিউট্রন স্টার হয়ে যায়। তার মানে 1.4 এর বেশি হতে পারবে না। 1.4 এর বেশি হতে পারবে না। আচ্ছা, এবার আসি, কোন তারকার ভর 1.4 এর বেশি থাকে এবং কোনোভাবেই এটা শ্বেত-বামন হতে পারবে না। ভরের যে এই সীমা, এই সীমার নাম অনেকবারই বলছি, চন্দ্রশেখর সীমা বলে। আর ব্ল্যাক হোলের যে তোমার ব্যাসার্ধটা ওইটাকে বলে সোয়ারশিল্ড সীমা। সো এই ২ টা আবার গুলায় ফেলো না, এটা হলো চন্দ্রশেখর সীমা। ওকে? সো গেল। এইবার যদি আসি সুপারনোভার সৌরভর কত? সুপারনোভা করেই হলো নিউট্রন স্টার। নিউট্রন স্টার করেই মানে সুপারনোভা। সো তার মানে নিউট্রন স্টার কারা হয়? 1.4 থেকে শুরু করে 3 এর মধ্যে থাকলে তারা সুপারনোভা হয়। সো তাহলে কি 1.4 থেকে 3 এর মধ্যে একটা সংখ্যাই এখানে ভায়াবল আছে। 3, কিন্তু এটা তো লেস দ্যান 3। সো নট 3, এটা তো হবেই না, বাকিগুলো তো হবেই না। খালি ২ নাম্বার এটা হলো ভায়াবল একটা সংখ্যা যে সুপারনোভা করতে পারে। কৃষ্ণ গহ্বর হলো একটা তারকা যার কি ভর অত্যন্ত বেশি, কথা সত্য। ঘনত্ব অত্যন্ত বেশি, কথা সত্য। মহাকর্ষীয় ক্ষেত্র খুবই শক্তিশালী, হ্যাঁ, কারণ এতই শক্তিশালী যে এটা আলোকে পর্যন্ত বের হতে দেয় না, মানুষ তো দূরের কথা। তো তার মানে কি এখানে সবগুলাই সঠিক। উত্তর হলো সবগুলাই সঠিক। ওকে? সবগুলাই সঠিক। হাবলের টেলিস্কোপ জিনিসটা কি? হাবলু না, হাবলের টেলিস্কোপ ওই যে এডুইন হাবল। এডুইন হাবলের যে টেলিস্কোপ এটা আসলে একটা অপটিক্যাল টেলিস্কোপ, অর্থাৎ এটা এক্স-রে, গামা রে, রেডিও ওয়েভ এগুলো কোনটাই দেখে না। ওরা দৃশ্যমান আলো দেখে। অপটিক্যাল টেলিস্কোপ ওরা দৃশ্যমান আলো দেখে, দৃশ্যমান আলো গ্রহণ করতে পারে। ওকে। একেকটা টেলিস্কোপ একেক রেঞ্জের আলো গ্রহণ করতে পারে, সেই অনুযায়ী ওর নাম দেওয়া হইছে। কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল পৃথিবীর আলোক গতির সমান হয় কত উচ্চতায়? আচ্ছা, এইটা আমরা ডিরেক্ট সূত্র দিয়েও বের করতে পারি, অথবা ডিরেক্ট এটা মনেও রাখতে পারো। আর এটা হলো অভিকর্ষ মহাকর্ষ চ্যাপ্টারে 1000 বার পড়ানো হবে। একাডেমিক ক্লাস বলো বা অন্য ক্লাস বলো। তো সেটা হলো ৩৬,০০০ কিলোমিটার উচ্চতায় এই যে তোমার পৃথিবীর গতি আহ্নিক গতির সমান হয়। এটা যদি ম্যাথ করে বের করতে যাও, তখন তোমার ওই যে ম্যাথ করতে হবে কি, উপগ্রহের বেগ ইকুয়ালস টু 2 gm/r+h, এইটা দিয়ে ম্যাথ করতে হবে। যে এখানে কৃত্রিম যে উপগ্রহ যেটা আছে, কি বলে?
এটাকে তো বলা হয় তোমার জিওস্টেশনারি স্যাটেলাইট, তাই না? ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ ২৪ ঘন্টাই হলো তোমার পুরা পৃথিবীকে ঘুরে আসে। তখন ওর বেগ ওইভাবে ধরতে হবে। আ h বের করতে হবে। m আর r তো জানোই। m হলো পৃথিবীর ভর, r হলো পৃথিবীর ব্যাসার্ধ। সো আল্টিমেটলি সব হিসাব করলে ৩৬,০০০ আসবে। সো আর হিসাব করলাম না। মনে রাখাটাই এই ক্ষেত্রে বেটার, এফিশিয়েন্ট। বেতার তরঙ্গ পাঠানোর জন্য কোনটা ইউজ করা হয়? আচ্ছা বেতার তরঙ্গ আচ্ছা পর্যবেক্ষণের জন্য কোনটা ইউজ করা হয়? মাত্রই বললাম ভাই বেতার তরঙ্গ, বেতার টেলিস্কোপ ইউজ করবা। বেতারের ইংলিশ কি? রেডিও। বাকি একটাও তো ইউজ করবা না। এক্স-রে টেলিস্কোপ দিয়ে এক্স-রে মাপবা, তুমি এক্স-রে পর্যবেক্ষণ করবা। এরপরে দেখি রেডিও টেলিস্কোপের প্রকৃতি কোন রূপ? রেডিও টেলিস্কোপের প্রকৃতি হলো তোমার কি হবে? বলো। রেডিও টেলিস্কোপের প্রতি এটা কেমন হবে? রেডিও ওয়েভ গুলো তো প্রতিসরণ করার জন্য ওগুলো প্রতিফলন হয়। সো রেডিও ওয়েভ যেগুলো আছে সেগুলো এখানে প্রতিফলনের কথা বলা হয়েছে যে এটা একটা প্রতিফলক টাইপের টেলিস্কোপ। ঠিক আছে? রেডিও টেলিস্কোপ প্রতিফলক টাইপের টেলিস্কোপ, এটা তপন স্যারের বইতে লেখা আছে। মহাকর্ষ পর্যবেক্ষণে ব্যবহার হয় না। কোনটা? দেখো তোমার বইতে যেই টেলিস্কোপ গুলোর কথা লেখা আছে, রেডিও টেলিস্কোপের কথা তোমার বইতে লেখা আছে, গামা রে টেলিস্কোপের কথাও লেখা আছে, অপটিক্যাল টেলিস্কোপের কথাও লেখা আছে। ম্যাগনেটিক টেলিস্কোপ যেটা সেটা তোমার হয় না। ঠিক আছে? সো ম্যাগনেটিক টেলিস্কোপ ব্যবহৃত হয় না। এই নামে কোনো টেলিস্কোপ নাই। আচ্ছা, কোনটি প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য? প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে বর্ণ ত্রুটি বিদ্যমান। এটা তোমরা ওই যে ভৌত আলোক জ্যামিতিক আলোকবিজ্ঞান চ্যাপ্টারে আরো ভালো শিখবা। এই চ্যাপ্টারে জাস্ট একটু আইডিয়া দিয়ে দিই। না, বর্ণ ত্রুটি এখানে থাকে না। ছোট উন্মেষ না, ছোট উন্মেষ যেহেতু করে না তার মানে বড় উন্মেষ করে, এটাই হবে উত্তর। নির্মাণ খরচও বেশি না, মোটামুটি কম নির্মাণ খরচ। সো উত্তর আসলে কি হবে? উত্তর হলো বড় উন্মেষের দর্পণ ইউজ করা হয়। মানে বিশাল বড় সাইজের একটা হলো আয়না ইউজ করা হয় প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে। এবার যদি আসি ঢাকার নিকটস্থ কালিয়াকৈর। এখানে যদি তুমি একটা স্যাটেলাইট অ্যান্টেনা বসায়ে রেডিও টেলিস্কোপ বানাতে চাও। সো সেটা কি হবে? কি টাইপের হবে? তো যদিও রেডিও টেলিস্কোপকে একবার হলো তপন স্যার বলা আছে, তপন স্যারের বইতে তোমার বলা আছে প্রতিফলক। এখানে আবার এসে এরকম কালিয়াকৈরের কথা মানে এই স্পেসিফিক প্রশ্নে উনি আবার এটাকে শোষক টেলিস্কোপ হিসেবে ঘোষণা করছে। সো আমরা ২ টাই মাথায় রাখবো। রেডিও টেলিস্কোপ হলো ইউজুয়ালি শোষক টেলিস্কোপই হওয়ার কথা। বাট একটা প্রশ্নে এখানে প্রতিফলক দেওয়া আছে। পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে তাহলে শোষকই দিবা। ঠিক আছে? শোষক দিবা। তাহলে কি হবে উত্তর? শোষক টেলিস্কোপ। ওকে? শোষক টেলিস্কোপ। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আ জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারে ইসাক স্যার, তপন স্যারের মেইন যত এমসিকিউ আছে সবগুলো আমাদের কভার হয়ে গেছে। আ তাছাড়াও একটু মেইন বইয়ের দাগানো লাইনগুলো অবশ্যই পড়বা আর এটার মেইন ক্লাস করো। আরো কিছু কয়েকটা তথ্য এখানে হয়তো দরকার হতেও পারে তোমাদের জন্য। সেগুলো মেইন ক্লাসে বলে দেওয়া হবে। আল্লাহ হাফেজ।